দিদি ভাই, খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার পাপা তো এক্ষুনি নিচে চলে আসবে। আর আজ না তোমাকে নিয়ে পাপা ঘুরতে যাবে, তাই খাবারটা শেষ করে আবার তৈরি হতে হবে তো। জিন বেগমের কথা শুনে জিয়নমি খুব খুশি হয়ে যায়, তার ঘুরতে খুব ভালো লাগে। সত্যি দিদি ভাই, পাপা আমাকে নিয়ে ঘুরতে যাবে? যাব, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। জঙ্কুক সিঁড়ি দিয়ে নামছে আর কথাগুলো বলছে। জিয়নমি তার পাপাকে আসতে দেখে দৌড়ে তার কাছে এসে কোলে ওঠে। জঙ্কুক তার মেয়েকে কোলে নিয়ে বলে, মাই লিটল বেবি, যাও খাবারটা শেষ করে তৈরি হয়ে নাও। আচ্ছা পাপা, আমি এক্ষুনি যাচ্ছি। জিয়নমি তার পাপার কোল থেকে নেমে দিদি ভাই মানে জিন বেগমের সাথে তৈরি হবার জন্য রুমে চলে যায়। সেটা দেখে জঙ্কুক নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে এসে বসে। জিয়ন জঙ্কুক একজন সফল বিজনেসম্যান, মা জিন বেগম, বাবা কিম নামজুন, তিনি মারা গিয়েছেন 10 বছর হলো। জিয়নমি জিয়ন জঙ্কুকের একমাত্র মেয়ে, তার স্ত্রী কিমতে মারা গিয়েছেন আজ 3 বছর হলো। এখন সে সিঙ্গেল ফাদার। আজ সে বিজনেসের কাজে প্যারিসে যাবে, তাই সাথে তার মেয়েকেও নিয়ে যাবে। পাপ্পা, আমি রেডি। জঙ্কুক জিয়নমির দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলে, ওকে মাই লিটল বেবি, আমারও খাওয়া শেষ, তাহলে এখন যাওয়া যাক। জিয়নমি তার পাপার কাছে এসে দাঁড়ায় আর তার দিদিভাইয়ের দিকে তাকিয়ে বলে, দিদি ভাই, আমি পাপার সাথে যাচ্ছি, তুমি সাবধানে থেকো কিন্তু। জিয়নমির মুখে এমন বড়দের মতো কথা শুনে জিন বেগম মুচকি হেসে জিয়নমিকে আদর করে বলেন, ওরে আমার পাকনা বুড়ি, আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে থাকবো, আর তুমিও সাবধানে থেকো কেমন? আর পাপা সব কথা শুনবে কিন্তু। দিদি ভাই, তুমি জানো না আমি গুড গার্ল, পাপার সব কথা শুনি। আমি জানি তো আমার দিদি ভাই গুড গার্ল। মা, আমাদের লেট হচ্ছে, আয়ু জেহব আমাদের জন্য অপেক্ষা করছে, আর একটু লেট করলেই আমরা ফ্লাইট মিস করব। আচ্ছা ঠিক আছে, তোরা এখন বের হ, আর আমার দিদি ভাইয়ের দিকে খেয়াল রাখিস, সারাদিন আবার কাজে ডুবে থাকিস না। আচ্ছা মা, খেয়াল রাখবো, তুমিও তোমার দিকে খেয়াল রেখো, 1 সপ্তাহের মাঝেই আমরা ফিরে আসবো। জিন বেগমের থেকে বিদায় নিয়ে জঙ্কুক জিয়নমিকে নিয়ে বাড়ির থেকে বের হয়ে যায়। তাদের 11টায় ফ্লাইট, অলরেডি 10টা বাজে, তাই জঙ্কুক তাড়াতাড়ি করে 30 মিনিটের মধ্যে এয়ারপোর্ট চলে আসে। জঙ্কুক, তুই এসেছিস, তাড়াতাড়ি আয়, আর মাত্র 30 মিনিট বাকি আছে। আচ্ছা, তোরা লাকিস নিয়ে ভিতরে যা, আমি জিয়নমিকে নিয়ে আসছি। জঙ্কুক গাড়ি থেকে লাকিজগুলো বের করে দেয়। জেহপ আর আয়ু সেইগুলো নিয়ে ভিতরে চলে যায়। জেহপ হলো জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড প্লাস বিজনেস পার্টনার। আয়ু জেহপের স্ত্রী, তারা মূলত বিজনেসের কাজে যাচ্ছে, আবার একটু ঘোরাফেরা করতেও যাচ্ছে। জেহপ লাকিজগুলো নিয়ে যেতেই জঙ্কুক জিয়নমিকে গাড়ি থেকে বের করে যেতেই নেয়। তখনই জঙ্কুকের মনে পড়ে ফোনের কথা, যেটা দিয়ে জিয়নমি কার্টুন দেখেছিল। তাই জঙ্কুক আবারও গাড়ির ভিতরে ঝুঁকে ফোন খুঁজতেছিল। ফোনটা পেয়ে হাতে নেয়। পাপা পাপা, দেখো মাম্মা। জঙ্কুক সেখানেই থমকে যায় জিয়নমির মুখে মাম্মা ডাক শুনে, কারণ জিয়নমিকে ছোটবেলা থেকেই বলা হয়েছে ওর মাম্মা ছবি হয়ে গেছে, তাই কখনো যেন কাউকে দেখে মাম্মা না ডাকে। কিন্তু আজ হঠাৎ জিয়নমি কেন মাম্মা বলল? জঙ্কুক তড়িঘড়ি করে গাড়ির থেকে বের হয়ে জিয়নমির দিকে তাকিয়ে বলে, লিটল বেবি, কি বললে তুমি? পাপা দেখো, মাম্মা ছবিতে নেই, মাম্মা ছবি থেকে বের হয়ে গেছে। জিয়নমি আঙুল দিয়ে কিছু একটা দেখাচ্ছে আর কথাগুলো বলছে। জঙ্কুক বুঝতে পারছে না জিয়নমি ওকে কি বোঝাতে চাচ্ছে, তবে জঙ্কুক জিয়নমির চোখ অনুসরণ করে সেই দিকে তাকায়, আর সামনের দিকে তাকাতেই তার বুকের ভিতরটা ধক করে উঠল। চোখ দুটো বিস্ময় বড় হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল, মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল। কিরে জঙ্কুক, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল। জঙ্কুক ভিতরে যাচ্ছে না দেখে জেহব আবারও ওদের কাছে আসে। আমি যেটা দেখছি তুইও কি সেটাই দেখছিস জেহব? কাপা কাপা কণ্ঠে জঙ্কুক কথাটা বলে। জেহব বুঝতে পারছে না জঙ্কুক কেন এমন করছে আর কিসের কথাই বা বলছে। কি হয়েছে জঙ্কুক, আর তুই কিসের কথাই বা বলছিস? জঙ্কুক জেহবের কাঁধে হাত রেখে সামনে আঙুল ইশারা করে বলে, ওখানে কি সত্যিই তে দাঁড়িয়ে আছে? জেহব বল না, ওটা কি তে? জঙ্কুকের কথাটা শুনে জেহব অবাক হয়ে যায় আর জঙ্কুকের আঙুল তাক করার দিকেই তাকায়, আর সেখানেই দেখতে পায় হুবহু তের মতো একটি মেয়ে গাড়িতে লাকিজ তুলছে। জঙ্কুকের মতোই জেহবের মুখ থেকে একটাই শব্দ বের হয়, তে? তার মানে আমি ভুল দেখিনি, ওটাই তে, তাই না? জঙ্কুক কথাগুলো বলতে বলতেই আবারও সেই দিকে তাকায়, তবে ততক্ষণে মেয়েটা গাড়িতে উঠে বসেছে আর গাড়িও ছেড়ে দিয়েছে। সেটা দেখে জঙ্কুক ড্রাইভারকে গাড়ি থেকে নামতে বলে, আর এইদিকে জেহবকে উদ্দেশ্য করে বলে, জেহব তুই জিয়নমির খেয়াল রাখিস, আমি একটু আসছি। জঙ্কুক গাড়িতে উঠতেই ড্রাইভ করতে শুরু করে। জেহব তাকে ডাকে, তবে জঙ্কুক শোনে না। জঙ্কুক ওই গাড়িটাকে ফলো করতে করতে অনেক দূর চলে আসে, তবে মাঝ রাস্তায় এসে জঙ্কুক গাড়িটা হারিয়ে ফেলে।
জঙ্কুক রাগে স্টিয়ারিং এর উপরে পাঞ্চ করে। তখনই হঠাৎ তার মনে পড়ে যায় তের কথা। 3 বছর আগে তের ব্লাড ক্যান্সার ধরা পড়ে আর তাতেই তে মারা যায়। জঙ্কুক নিজের হাতেই তাকে মাটি দিয়েছিল। সেটা মনে পড়তেই জঙ্কুক নিজের হাতের দিকে তাকায় আর বিড়বিড় করে বলে, তেকে তো আমি নিজের হাতেই মাটি দিয়েছি। জঙ্কুক নিজের হাত থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায়। তাহলে এই মেয়েটাকে? জঙ্কুক আর ভাবতে পারছে না। গাড়ি ঘুরিয়ে আবার ওই এয়ারপোর্টে আসে। বিজনেস ট্রিপ ক্যান্সেল করে জিয়নমিকে নিয়ে বাসা চলে আসে। জঙ্কুককে আবার বাড়িতে ফেরত আসতে দেখে জিন বেগম জঙ্কুকের সামনে এসে বলেন, জঙ্কুক, তুই এখানে? জিয়নমি জঙ্কুকের কাঁধে কান্না করতে করতেই ঘুমিয়ে পড়েছে। তার শুধু একই কথা, আমি মাম্মার কাছে যাব, আমি মাম্মার কাছে যাব। কিন্তু জঙ্কুক কি করে তার মাম্মার কাছে নিয়ে যাবে? জিয়নমি কান্না করতে করতে একসময় প্রায় ঘুমিয়ে পড়ে। জঙ্কুক জিন বেগমের দিকে তাকিয়ে ক্লান্ত শরীরে বলে, মা, তুমি আগে জিয়নমিকে বিছানায় শুয়ে দিয়ে আসো, তারপরে সব বলছি। জিন বেগম আর কোনো কথা না বলে জঙ্কুকের কথা মতো জিয়নমিকে কোলে করে নিয়ে রুমে চলে যায়। জঙ্কুক লিভিং রুমে বসে সোফায় মাথা এলিয়ে দেয়। জিন বেগম জিয়নমিকে রুমে শুয়ে রেখে আবারও জঙ্কুকের কাছে এসে বলে, এবার বল কি হয়েছে, তুই আবার ফিরে আসলি কেন? জঙ্কুক সোফা থেকে মাথা তুলে তার মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করে এয়ারপোর্টে কি হয়েছে। জিন বেগম সব শুনে হতভম্ব হয়ে যায়। জিন বেগম কিছুক্ষণ চুপ করে থাকে, এরপরে কিছু একটা ভেবে বলে, আচ্ছা জঙ্কুক, তের কি আবার কোনো জমজ বোন আছে নাকি? জঙ্কুকের মস্তিষ্ক সজাগ হয়, কারণ ও তো এটা কখনো ভেবেই দেখেনি। জঙ্কুক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় আর জিন বেগমকে উদ্দেশ্য করে বলে, তুমি জিয়নমির খেয়াল রেখো, আমি একটু আসছি। এই বলে জঙ্কুক আর দাঁড়ায় না, বাড়ি থেকে সোজা বের হয়ে যায়। জঙ্কুক গাড়ি নিয়ে বের হয়। 40 মিনিটের মধ্যে জঙ্কুক তার শ্বশুর বাড়িতে চলে আসে। কলিং বেল বাজাতেই সুবিন সাহেব দরজা খুলে দেন। জঙ্কুককে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুবিন সাহেব বলেন, ও জঙ্কুক, আসো আসো, ভিতরে এসো। তুমি একা কেন? জিয়নমি নানা ভাইকে কেন নিয়ে আসোনি? আসলে আমি একটা কাজে এসেছি, তাই ওকে নিয়ে আসিনি। ও আচ্ছা, আসো আসো, ভিতরে এসো। জঙ্কুক ভিতরে এসে লিভিং রুমের সোফায় বসে, সাথে সুবিন সাহেবও বসে। তা হঠাৎ দুপুরবেলা কি কাজে আসলে বাবা? বাবা, আমি একটা কথা জানতে এসেছি। কি এমন কথা, সেটা জানতে তুমি এত দূর আসলে? তের কি কোনো জমজ বোন আছে? জঙ্কুকের মুখে যমজ কথাটা শুনে সুবিন সাহেব অবাক হয় আর জঙ্কুকের দিকে তাকিয়েই বলেন, হঠাৎ এত বছর পর এমন একটা প্রশ্ন কেন করলে জঙ্কুক? না মানে এমনি জিজ্ঞাসা করলাম বাবা। জঙ্কুক চায় আগে সবকিছু জানবে, তারপর না হয় সত্যিটা বলবে। জঙ্কুক, এই প্রশ্ন আজ করেছো, তবে আর কখনো করবে না। আমার একটাই মেয়ে ছিল, সে মারা গেছে। আমার আর কোনো মেয়ে নেই, বুঝতে পেরেছো? সত্যি কি তের কোনো জমজ বোন নেই বাবা? না, নেই। জঙ্কুক আর কি বলবে, সে যেটা জানতে এসেছিল সেটা তার জানা হয়ে গেছে, কিন্তু এখন কি করে জানবে ওই মেয়েটা কে ছিল। জঙ্কুক আর বেশি কিছু না বলে চলে যায়। ঠিক তখনই ইয়ঞ্জন বেগম ছাদ থেকে নিচে নেমে আসে আর বলেন, নিচে একটা গাড়ি দেখলাম, তা কে এসেছিল সুবিন? সুবিন সাহেব কেউ না বলে তার রুমে চলে যায়। ইয়ঞ্জন বেগম তো কিছুই বুঝলো না। যাই হোক, সে তার আবারও কাজে মন দেয়। এভাবে দেখতে দেখতে দুইটা দিন চলে যায়, কিন্তু জঙ্কুক এখনো জানতে পারেনি ওই মেয়েটাকে। জঙ্কুক জেহব দুজনেই হন্য হয়ে খুঁজছে। এদিকে জিয়নমি অনেক অসুস্থ। সেই দিন থেকেই মুখে কিছু তুলছে না, মুখে শুধু একটাই কথা, মাম্মা যাব। জঙ্কুক এখন কি করবে বুঝতে পারছে না। অন্তত মেয়েটার জন্য হলেও একবারের জন্য ওই মেয়েটাকে চাই। জঙ্কুক অফিস রুমে বসে এসব ভাবতেছিল, তখনই জঙ্কুকের ফোন বেজে ওঠে। জেহব কল করেছে দেখে জঙ্কুক সাথে সাথে কলটা রিসিভ করে আর বলে, হ্যাঁ জেহব, বল, কোনো খবর পেলি? হ্যাঁ জঙ্কুক, খবর পেয়েছি। মেয়েটার নাম কিমভি, সে একজন ফ্যাশন ডিজাইনার, প্যারিসেই থাকে, এতটুকুই জানতে পেরেছে। আর এখন তার বান্ধবীর সাথে ডিসি পার্কে আছে। সে যেই হোক, আমার মেয়ের জন্য হলো তাকে আমার চাই। জেহব, তুই ওদের দিকে নজর রাখ, আমি এক্ষুনি আসছি। জঙ্কুক কলটা কেটে দিয়ে সাথে সাথে অফিস থেকে বের হয় আর গাড়ি নিয়ে বের হয় পার্কের উদ্দেশ্যে। মিজিয়ন, এইদিকে এসো। জিমিনের ডাক শুনে 4 বছরের মিজিয়ন দৌড়ে জিমিনের কাছে আসে আর বলে, ইয়েস মামুনি, তুমি আমাকে ডেকেছো? বাবা, তুমি এখানে খেলা করবে, কিন্তু একা একা কোথাও যাবে না, ঠিক আছে? ওকে মামুনি। মিজিয়ন সোনা, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। মিজিয়ন পিছনে ঘুরে তাকায় আর ভির হাতে ব্যানানা মিল্কশেক দেখে খুব খুশি হয়ে বলে, ওয়াও, মাই ফেভারিট ব্যানানা মিল্কশেক। মিজিয়ন দৌড়ে এসে ভির হাত থেকে ব্যানানা মিল্কশেক নিয়ে খেতে শুরু করে। ভি সেটা দেখে মুচকি হেসে জিমিনের কাছে চলে আসে। ভি আর জিমিন দুজনে একটা বেঞ্চে বসে। ভি, তুই কি ভাবলি, এখানেই থাকবি নাকি আবার প্যারিসে চলে যাবি? না রে, এখানে থাকার ইচ্ছে নেই। আমি ভাবছি 1 মাস থাকবো না, 15 দিন থেকে আবার চলে যাব। এখানে আমার ভালো লাগে না।
এটা কেমন কথা বি? তুই আসলি 1 মাস থাকবি বলে, আর এখন বলছিস 15 দিন থাকবি? জিমিন, তুই তো জানিস আমার কত কাজ পড়ে আছে, আর এখান থেকে যত তাড়াতাড়ি যাব ততই আমার জন্য ভালো। জিমিন কিছু বলতেই যাবে, তখনই মিজিয়ন ডাকতে শুরু করে, মামনি এইদিকে আসো। জিমিন ভি দুজনেই মিজিয়নের দিকে তাকায়। ভি মুচকি এসে বলে ওঠে, যা বেষ্টু, তোর ডিউটি শুরু হয়ে গেছে। বি তুইও না? এই বলে জিমিন চলে যায় মিজিয়নের কাছে। ভি সেই দিকে তাকিয়ে বসেই আছে। মিস কিমভি। হঠাৎ নাম ধরে ডাকাতে ভি চমকে যায়, সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকায়। ভীর সেই তাকানো দেখে জঙ্গকের বুকটা কেঁপে ওঠে। এই চোখ দুটো খুব চেনা, খুব কাছের, ঠিক যেন তের চোখ। এক মুহূর্তের জন্য জঙ্গকের নিঃশ্বাস আটকে আসে। সে স্থির দৃষ্টিতে ভীর দিকে তাকিয়ে থাকে। মনে হয় বহুদিনের হারিয়ে যাওয়া কোনো স্মৃতি আবার সামনে এসে দাঁড়িয়েছে। কে আপনি? আর আপনি আমার নাম কি করে জানলেন? জঙ্গক কিছু বলতে গিয়েও থেমে যায়। ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু শব্দ বের হয় না। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কেন ভীর চোখে সে তেকে দেখতে পাচ্ছে? জঙ্গক ভীর থেকে চোখ সরিয়ে এদিকে ওদিকে তাকায়। সে জানে এটা তে নয়, আর সে তার মেয়ের জন্যই এখানে এসেছে। তাই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলে, মিস কিমভি, আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু যদি সময় দিতেন। ভি কিছুক্ষণ চুপ করে জঙ্গকের দিকে তাকিয়ে থেকে বলে, আমি তো আপনাকে চিনি না, আর আমার সাথে কথা আছে মানে? জঙ্গক ভীর চোখের দিকে তাকাতে গিয়েও আবার দৃষ্টি সরিয়ে নেয়। বুকের ভিতরটা অস্থির হয়ে উঠছে। সে বুঝতে পারছে না কোথা থেকে শুরু করবে। কথা আছে, কিন্তু এখানে না। যদি আপনার আপত্তি না থাকে তাহলে একটু আলাদা কোথাও গিয়ে কথা বলতে চাই। সরি, আমি অপরিচিত মানুষের সাথে কথা বলি না। ভি জঙ্গকের মুখের উপরে না করে দিয়ে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই জঙ্গক তাড়াতাড়ি করে ভীর সামনে এসে দাঁড়িয়ে বলে, মিস ভি, প্লিজ আমার কথাটা একটু শুনুন। আপনার একটা হেল্প আমার খুব দরকার। ভি বিরক্ত চোখে জঙ্গকের দিকে তাকায়। হঠাৎ এই লোকটার এমন আচরণে সে বেশ অস্বস্তি বোধ করছে। দেখুন, আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করছেন। আমার সামনে থেকে সরে দাঁড়ান বলছি। জঙ্গক কিছু বলতেই যাবে, তখনই জিওনমি সেখানে চলে আসে আর নিষ্পাপ গলায় বলে ওঠে, মাম্মা, তুমি কার সাথে টকিং করছো? এই আঙ্কেলটা কে মাম্মা? বাচ্চার কণ্ঠস্বর শুনে জঙ্গক সেই দিকে তাকায়। পর মুহূর্তেই জঙ্গকের দৃষ্টি সেখানেই আটকে যায়। জঙ্গকের মনে হচ্ছে ওর পৃথিবী থমকে গেছে। সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা ছেলে, আর সেই মুখটা সেম টু সেম জঙ্গকের কপি। চোখ, নাক, ঠোঁট, এমনকি তাকানোর ভঙ্গিটাও যেন তারই ছোটবেলার প্রতিচ্ছবি। জঙ্গক স্তব্ধ হয়ে যায়, বুকের ভিতরটা ধপ করে ওঠে। মিজিয়নের থেকে চোখ সরিয়ে ভি জঙ্গকের দিকে তাকায়। জঙ্গকের বিস্মিত দৃষ্টি দেখে সে মুহূর্তের মধ্যেই মিজিয়নকে কোলে তুলে নেয়। তারপর আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত হাঁটতে শুরু করে। আর এইদিকে জঙ্গক একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, যেন তার চারপাশের সব শব্দ হঠাৎ থেমে গেছে। মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি করে সম্ভব? এই ছেলেটা পুরোপুরি আমার মতো দেখতে কি করে হয়? তার চোখের সামনে বারবার ভেসে ওঠে ছোট্ট মুখটা। সেই চোখ, সেই চাউনি, সেই হাসি, সবকিছু যেন তারই প্রতিচ্ছবি। জঙ্গক নিজের কপালে হাত রাখে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। না, এটা শুধু কাকতালীয় হতে পারে না। এর পিছনে কিছু একটা আছে, এমন কিছু যা আমি জানি না, আর সেটা আমাকে জানতেই হবে। জঙ্গক সামনের দিকে তাকাতেই দেখে ভি বার থেকে বের হয়ে যাচ্ছে, আর এক মুহূর্ত দেরি না করে সে দৌড়াতে শুরু করে। কিন্তু জঙ্গকের পৌঁছানোর আগেই ভি জিমিন আর মিজিয়নকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। চোখের পলকেই গাড়িটা সেখান থেকে বেরিয়ে যায়। জঙ্গক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে, বুক ধরপড় করছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। সে যেন কিছুই বুঝতে পারছে না। মাথার ভেতরে সবকিছু এলোমেলো হয়ে গেছে, নিজেকেও তার পাগল পাগল লাগছে। হঠাৎ সে ফোনটা বের করে তাড়াতাড়ি করে জিএফকে কল করে। জিএফ কলটা রিসিভ করতেই জঙ্গক কোনো সুযোগ না দিয়েই বলে ওঠে, আমি কিছু শুনতে চাই না, জানতেও চাই না। যে করে হোক ওই কিমভির ঠিকানা আমার চাই, আর এক্ষুনি চাই। এই বলেই জঙ্গক জিএফের কলটা কেটে দিয়ে গাড়িতে উঠে বসে ড্রাইভ করতে শুরু করে, কিন্তু সে কোথায় যাচ্ছে নিজেও জানে না। কিছুক্ষণ পর জঙ্গকের ফোন বেজে ওঠে। জঙ্গক ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে জেহব বলে, জঙ্গক, ভিয়ের অ্যাড্রেস পেয়েছি। ভিয়ের বর্তমান গার্ডিয়ান পার্ক জিমিন, হয়তো ভি সেখানেই আছে। আমি এক্ষুনি তোকে অ্যাড্রেস মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। এই কথা বলেই জেহব কলটা কেটে দিয়ে অ্যাড্রেসটা মেসেজ করে পাঠিয়ে দেয়। জঙ্গক মেসেজটা দেখে সেই দিকে গাড়ি ঘুরিয়ে যেতে থাকে। এইদিকে ভি জিমিন তাদের ফ্ল্যাটে চলে আসে। জিমিন দরজা খুলতেই ভিতর থেকে কেউ একজন বলে ওঠে, সারপ্রাইজ! জিমিন ভি দুজনেই চমকে যায়, কিন্তু মিজিয়ন দৌড়ে সুগাকে এসে জড়িয়ে ধরে। বাবাই, মিস ইউ বাবাই।
সুগা মুচকে হেসে মিজিয়নকে কোলে তুলে নেয়। আমিও আমার বাবাইকে অনেক মিস করেছি, দেখো তাই তো চলে এসেছি আমার বাবাইয়ের কাছে। সুগা, তুমি আসবে সেটা আমাদের বললে না কেন? সেটাই তো সুগা ভাইয়া, তুমি চাইলে 3 দিন আগে আমাদের সাথেই তো আসতে পারতে। আরে বলো না, আমার একটা কাজ ছিল, কাজটা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বুঝতে পারিনি, তাই তো কাজটা শেষ করার সাথে সাথেই চলে এসেছি। আমার আসার কোনো ইচ্ছে ছিল না, বাট আমার বাবাইকে খুব মিস করতেছিলাম, তাই তো চলে আসলাম। ও তাই বুঝি, আমাকে একদম মিস করনি তাই না? শুধু বাবাইকে মিস করেছো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবাইকে নিয়েই থাকো। কথাটা বলেই জিমিন রাগ দেখিয়ে তার রুমে চলে যায়। ভি সুগার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, সুগা ভাইয়া সাবধান, আজ কিন্তু তোমার খবর আছে। এই বলেও ভি তার রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। সুগা মিজিয়নকে কোলে নিয়ে সোফায় এসে বসে আর বলে, বাবাই, আজ তোমার বাবাইয়ের কপালে দুঃখ আছে মনে হচ্ছে, তুমি আমাকে একটু বাঁচিয়ে নিও তোমার মামুনির হাত থেকে, ঠিক আছে? মিজিয়ন কি বুঝলো কে জানে, তার বাবাইয়ের কথা শুনে সে বলে ওঠে, ওকে বাবাই, আমি তোমাকে প্রোটেক্ট করব, ঠিক আছে? ঠিক তখনই বাসার কলিং বেল বেজে ওঠে। এই সময় আবার কে আসলো সেটাই সুগা বুঝতে পারছে না। বাবাই তুমি এখানে বসো, আমি দেখে আসছি এখন আবার কে আসলো। মিজিয়ন মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সুগা সেটা দেখে দরজার কাছে এসে দরজা খুলে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। সুগা ঠিক তাকে চিনল না। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, জঙ্কুক দাঁড়িয়ে আছে দরজার সামনে। সে চলে এসেছে জেহপের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। জিয়ন জংকুক, আমাকে আপনি চিনবেন না। আচ্ছা কিম ভি কি আছেন? তার সাথে কি একটু দেখা করা যাবে? সরি ভাই, এখানে ভি নামে কেউ থাকে না, আপনি হয়তো ভুল ঠিকানায় এসেছেন। আমি জানি ভি এখানেই আছে, প্লিজ ভাই একটু ডেকে দেন না। বাবাই, তুমি তুমি কার সঙ্গে কথা বলছো? জিয়নমির কণ্ঠস্বর শোনা মাত্রই জঙ্কুকের চোখ বড় বড় হয়ে যায়। সে ভুল ঠিকানায় আসেনি, এখানেই ভি আছে, আর এখানেই সে তার সব প্রশ্নের উত্তর পাবে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই জঙ্কুকের মুখের উপরে সুগা দরজা বন্ধ করে ফেলে। জঙ্কুক পরে অনেক ডাকে, কিন্তু দরজা আর খোলে না। তাই এক প্রকার বাধ্য হয়ে সে নিচে চলে আসে। সে তার গাড়ির কাছে এসে ফ্ল্যাটটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আই এম শিওর এখানে কিছু তো একটা লুকিয়ে আছে, আর সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। জঙ্কুক আবারও তার পকেট থেকে ফোনটা বের করে, কাউকে একটা কল করে এরপর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয় আর ফ্ল্যাটের দিকে তাকিয়ে একটা ডেভিল স্মেল দিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে ভি মিজিয়নকে জড়িয়ে ধরে বসে আছে। ভি দেখেছে জঙ্কুক এখানেও চলে এসেছে, তাই সে আর এখানে 1 মিনিটও থাকতে চায় না। সে তার ছেলেকে নিয়ে আজই প্যারিসে ফিরে যেতে চায়। জিমিন সুগা ভিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ভি থাকতেই চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চলে যেতে চাও তাহলে কাল সকালে ফ্লাইটে চলে যেও। আমি আর জিমিন কিছুদিন থেকে তারপরে না হয় যাব। ভি, তুই আবারও একবার ভেবে দেখ। জিমিন, আমি ভেবে দেখেছি, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব, আর আসবো না এখানে কোনো দিন না। ঠিক আছে, আমিও আর কিছু বলবো না ভি। এই বলে জিমিন তার রুমে চলে যায়। সুগাও তার পিছু পিছু চলে যায়। ভি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে কুটিসুটি হয়ে বসে আছে। ভিকে দেখে মনে হচ্ছে মিজিয়নকে ছেড়ে দিলেই ওর কাছ থেকে অনেক দূরে চলে যাবে। সকালবেলা জঙ্কুক আবারও জিমিনদের ফ্ল্যাটে আসে ভির সাথে দেখা করার জন্য। ডোরবেল বাজাতেই জিমিন দরজা খুলে দেয়। সামনে জঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে জিমিন বলে, জঙ্কুক ভাইয়া, আপনি এখানে? জিমিনের মুখে নিজের নাম শুনে জঙ্কুক অবাক হয়, কারণ জঙ্কুক জিমিনকে চিনে না, কিন্তু জিমিন ওকে কি করে চিনে। জঙ্কুক অবাক দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে চিনেন? জি, আমি আপনাকে চিনি, কিন্তু আপনি আমাকে চিনবেন না। মানে? ভাইয়া, আপনি আগে ভিতরে আসুন, তারপরে বলছি। জঙ্কুক ভিতরে আসে, সোফায় বসে। জিমিনও তার পাশে বসে আর বলে, আপনি ভির সাথে দেখা করতে এসেছেন তাই তো? কিন্তু সে তো নেই। নেই মানে? হ্যাঁ, আপনি আসার 10 মিনিট আগেই সেই এয়ারপোর্ট চলে গেছে। আজ সে প্যারিসে চলে যাবে। ভি প্যারিসে চলে যাবে সেটা শুনেও জঙ্কুকের হেলদোল নেই, কিন্তু জঙ্কুকের মনে অনেক প্রশ্ন, তার সেই প্রশ্নগুলোর উত্তর জানতেই হবে। আর সে এটাও মনে মনে ভাবে সেই উত্তরগুলো জানতে হলে এই জিমিনের কাছ থেকেই জানতে হবে। তাই জঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে বলে, মিসেস জিমিন, আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন? হ্যাঁ, প্রশ্ন করেন, কি জানতে চান আপনি? এই মিস ভি এর আসল পরিচয় কি? জঙ্কুকের এমন প্রশ্ন শুনে জিমিন মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে বসে থাকে। জিমিন গভীর একটা নিঃশ্বাস নিয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আসলে ভি হলো তে, মানে আসল তে। কথাটা শুনে জঙ্কুক অবাক হয়ে জিমিনের দিকে তাকিয়ে রইল। তার চোখে বিস্ময় আর অবিশ্বাস স্পষ্ট, যেন সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ও এটা কি শুনলো?
তে বেঁচে আছে, কিন্তু কিভাবে? জঙ্কুকের বুকের ভেতর ধকধক শব্দ বাড়তে লাগলো। তার মাথা ঝিমঝিম করছে, কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। জঙ্কুকের গলা থেকে যেন স্বরই বের হচ্ছে না, তবুও কাপা কাপা কণ্ঠে বলে, আসলতে মানে? জিমিন বুঝতে পারছে জঙ্কুকের মনের মধ্যে এখন কি চলছে, কিন্তু এই কথাগুলো না বললেই নয়। অন্তত ছেলে মেয়ে দুটোর জন্য হলেও জিমিন আজ বলবে। তাই জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ তে, আসল তে, তবে আপনার বাড়িতে যে তে ছিল সেই তে নয়। জিমিনের মুখে এই কথাটা শুনে জঙ্কুক যেন পাথর হয়ে গেল। তার পুরো শরীর নিস্তব্ধ হয়ে এলো, চোখ দুটো বিস্ফারিত। মনে হচ্ছে তার চারপাশের সবকিছু হঠাৎ থেমে গেছে, সময় যেন দাঁড়িয়ে আছে। শুধু বুকের ভিতরে ধকধক শব্দটা আরো জোরে শোনা যাচ্ছে। 2টা বছর যার সাথে সে থেকেছে, যাকে সে তে ভেবে নিজের জীবনের অংশ বানিয়ে নিয়েছিল, সে যদি তে না হয় তাহলে কে সে? জিমিন জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক যে কোনো প্রশ্ন করার অবস্থায় নেই সেটা জিমিন বুঝতে পারে। আর পেরেই জিমিন আবারও বলে, হ্যাঁ ভাইয়া, মানতে কষ্ট হলেও এটাই সত্যি। এই হলো আসল কিমতে, কিম সোবিনের ছোট মেয়ে। আর আপনার যে বউ ছিল সে ছিল কিম ভি, তের যমজ বোন। জঙ্কুকের মাথায় এখন কাজ করছে না। আজ 5 বছর পরে জানতে পারলো সে কিম ভিকে বিয়ে করেছে, কিম তেকে নয়। জঙ্কুক বিশ্বাস করতে পারছে না জিমিনের কথা। সুবিন সাহেব কিছুদিন আগেও তো বলল তার কোনো যমজ মেয়ে নেই, তাহলে এটা কি করে সম্ভব? জিমিন, আর ইউ ম্যাড? এসব কি বলছেন? নাকি আমাকে মিথ্যে গল্প শোনাচ্ছেন? না ভাইয়া, এই কথাগুলো মিথ্যে না। সব থেকে বড় প্রমাণ হলো মি জিওন আর জিওন মি, তারা যমজ, আর তাদের মা হলো কিমতে। মানে কি বলতে চান আপনি? জি ভাইয়া, আপনাকে সবকিছু শুনতে হলে ফিরে যেতে হবে 5 বছর আগে। তাহলে শুনুন। জঙ্কুক, তুই কি বিয়ে শাদী করবি না নাকি? আমার আর একা একা থাকতে ভালো লাগে না, তুই কেন বুঝিস না? এইবার তো বিয়েটা করে ফেল বাবা। জঙ্কুকের নাস্তা করা শেষ, সে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ব্যাগটা হাতে নিয়ে দরজার দিকে এগোতেই মায়ের কথার জবাব দিল, তোমাকে কতবার বলবো মা, আমার মেয়ে পছন্দ হলেই আমি বিয়ে করে ফেলবো। মেয়ে যদি আজই পছন্দ হয় তাহলে আজই বিয়ে করে ফেলতাম, কিন্তু আমার তো কাউকে পছন্দই হচ্ছে না। এখন কি করি বলো? কি করে হবে শুনি? এখনো তো একবারও মেয়ে দেখতে গেলি না। আমি তোকে কতবার বললাম আমার সাথে চল মেয়ে দেখতে, কিন্তু না, বলি মেয়ে না দেখলে পছন্দ হবে কি করে? জঙ্কুক তার মায়ের কথা শুনে মুচকি হেসে বাসা থেকে বের হয়ে যায়। জঙ্কুকের এসব শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। এই 2 বছর ধরেই একই কথা শুনছে। জঙ্কুক গাড়িতে এসে বসে, ড্রাইভারও গাড়ি চালাতে শুরু করে। জঙ্কুক ব্যাক সিটে বসে অফিসের ফাইল দেখতেছিল। কিছু দূর আসতেই গাড়ি থেমে যায়। জঙ্কুক ড্রাইভারকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ড্রাইভার উত্তরে বলে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুক সেটা শুনে সামনের দিকে তাকায় আর দেখতে পায় একটা মেয়ে এই দিকে তাকিয়ে কিছু একটা বলছে। এই যে মিয়া, গাড়ি কি একটু আস্তে চালানো যায় না? দেখতে পাচ্ছেন না এখানে একটা কুকুরছানা রাস্তা পার হচ্ছে, আর একটু হলেই তো মেরে ফেলতেন। যত সব আজাইরা পাবলিক, এইসব কোথা থেকে যে আসে আল্লাহই জানে। মেয়েটা ড্রাইভারকে অনেক কথা শুনিয়ে কুকুরছানাটাকে নিয়ে রাস্তার সাইডে চলে আসে আর ব্যাগ থেকে বিস্কুট বের করে ওই কুকুরছানাটাকে খাওয়াচ্ছে। আর এইদিকে সেটাই জঙ্কুক তাকিয়ে তাকিয়ে দেখছে। কেন যেন জঙ্কুকের এই মেয়েটাকে দেখে খুব ভালো লেগেছে। যতটুকু সময় দেখেছে তাতেই বুঝতে পেরেছে মেয়েটি দয়ালু আর খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। জঙ্কুকের ভাবনার মাঝেই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। মুহূর্তেই মেয়েটি জঙ্কুকের চোখের আড়াল হয়ে যায়। জঙ্কুক সচরাচর এই রাস্তা থেকে আসে না, আজ রাস্তায় অতিরিক্ত জ্যাম দেখে এই পিছন সাইডের রাস্তা দিয়েই এসেছে। জঙ্কুক অফিসে চলে আসে, আর অফিসে আসার পর থেকেই ওই মেয়েটার কথা মনে পড়ছে আর মিটিমিটি করে হাসছে। জঙ্কুক পরের দিনও সেই রোড থেকেই আসে, আর আজও সেই মেয়েটাকে দেখতে পায় একটা বৃদ্ধ মহিলার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে। জঙ্কুক সেই ফাঁকে একটা ছবি তুলে নেয়। এরপর জঙ্কুক অফিসে এসে একটা লোককে মেয়েটার ছবি দিয়ে বলে তার বায়োডাটা এনে দিতে। কিছুক্ষণ পরই লোকটা আবারও ফোন করে জানায় মেয়েটির নাম কিমতে, বয়স তার 21 বছর, অনার্স 3rd ইয়ারে পড়ে। এরপরে জঙ্কুক বাড়িতে জানায় তার একটা মেয়ে পছন্দ হয়েছে। জিন বেগম তো মহা খুশি, তাই পরের দিনই তেদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। সুবিন সাহেবেরও জঙ্কুকের ফ্যামিলি পছন্দ হয়, তাই তিনি তের সাথে জঙ্কুকের বিয়ে ঠিক করেন। তখন তে কলেজে ছিল, তাই সে কিছুই জানতো না। বাড়িতে আসতেই ইয়ঞ্জন বেগম বিয়ের ব্যাপারটা বলে আর জঙ্কুকের একটা ছবি তের হাতে দেয়। জঙ্কুকের ছবি দেখে তের পছন্দ হয়ে যায়, তাই তে বিয়েতে রাজি হয়ে যায়। তে ছবিটা হাতে নিয়ে খুশি মনে নিজের রুমে এসে জঙ্কুকের ছবি তুলে জিমিনকে পাঠিয়ে মেসেজ দিয়ে বলে, দেখ তো জিমিন, তোর দুলাভাই দেখতে কেমন রে? জিমিন মেসেজটা দেখে সাথে সাথে তেকে ভিডিও কল করে আর বলে,
তে এই ছেলেটা কে? আর দুলাভাই মানে? জিমিন তোর দুলাভাই, এর সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে, একটু আগেই এসে জানলাম। এখন বল তোর দুলাভাই দেখতে কেমন? তে সত্যি তোর বিয়ে ঠিক হয়ে গেছে? কতদিন হলো বিয়ে খাই না, এইবার তোর বিয়েটা খাবো অনেক মজা করে। শাকচুন্নি, তোকে বলছি কি আর তুই কি বলছিস? সত্যি বলতে সেই হ্যান্ডসাম, জাস্ট ওয়াও, দারুণ। এমন একটা ছেলে যদি আমার হাজবেন্ড হতো তাহলে যে কি যে করতাম। কি বললি তুই? দাঁড়া, আমি এক্ষুনি সুগো ভাইকে কল করে সব বলে দিচ্ছি। এই না না, আমার লক্ষ্মী বান্ধবী, এই কাজটা করিস না। আমি সুগাকে অনেক ভালোবাসি রে। আমি তো জাস্ট মজা করে বলেছি, তুই এত সিরিয়াস কেন হয়ে যাচ্ছিস? জিমিনের কথা শুনে তে জোরে জোরে হাসতে শুরু করে। এদিকে জিমিন জানে যে তে কখনোই বলবে না। তে তোর ছেলেকে পছন্দ হয়েছে? ও, আমি তো নাম জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছি। আচ্ছা, আমার দুলাভাইয়ের নামটা কি রে? জিমিন পছন্দ হয়েছে, আর তার নাম জিওন জংকুক। বাহ, নাম বলতে গিয়েই আমার বান্ধবী লজ্জা লাল হয়ে যাচ্ছে। তাহলে বিয়ের দিন কি করবে আল্লাহই জানে। জিমিন তুই কি বলিস না, আমি লজ্জা পাচ্ছি কই। সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে তে। তুই একটু বেশি বুঝিস। এখন কল রাখছি। কথাটা শেষ করে কলটা কেটে দেয়। তে লজ্জায় লাল হয়ে যায়। তার এত লজ্জা কোথা থেকে এলো সেটাই সে বুঝতে পারছে না। তে বিকেলবেলা ছাদে যাচ্ছিল, কিন্তু ভিড় রুমের সামনে আসতেই তে থেমে যায়। আস্তে আস্তে দরজা খুলে ভিতরে আসে, আর এসে দেখে ভি কান্না করছে আর বলছে, হে আল্লাহ, তুমি আমাকে কেন এমন কঠিন রোগ দিলে? আমারও তো ইচ্ছে করে একটা সংসার সাজাতে, আমারও তো ইচ্ছে করে মা ডাক শুনতে, কিন্তু আমার নসিবে নেই। কেন দিলে না? কেন দিলে না? কেন আমাকে সুস্থ বানালে না তুমি? কেন? কেন বলো না, কেন? তে আর ভিড় কাছে আসে না, কথাগুলো শুনে ওখান থেকেই চলে যায় আর রুমে এসে চুপচাপ বসে থাকে। বি হলো তের 5 মিনিটের বড় বোন, তার ব্লাড ক্যান্সার। তাই সুবিন সাহেব চান না তার বিয়ে দিতে, কখন কি হয়ে যায় তাই। কিন্তু সেও তো একজন মানুষ, তারও তো ইচ্ছে আছে। জঙ্কুকের ছবি দেখে তারও পছন্দ হয়েছে। আজ যদি সে সুস্থ থাকতো তাহলে হয়তো তার সাথে বিয়েটা হতো, কিন্তু এই সম্বন্ধটা মূলত তের জন্যই এসেছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আজ তের বিয়ে, তেকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে তার রুমেই। বরযাত্রীও চলে এসেছে, কিছুক্ষণ পর তেকে নিতে আসে। তবে রুমে তেকে পাওয়া যায় না। সুবিন সাহেব এখন কি করবে বুঝতে পারছে না। হঠাৎই ভিড় কথা মনে পড়ে যায়। সুবিন সাহেব ভিড় কাছে আসে আর বলে এই বিয়েটা করতে, কিন্তু প্রথমে ভিড় রাজি হয় না, পরে বাবার মায়ের মান সম্মানের কথা ভেবে রাজি হয়ে যায়। তবে সে একটা শর্ত দেয়, ওর অসুস্থতার কথা কাউকে বলতে পারবে না। সুবিন সাহেবও বাধ্য হয়ে কথা দেয় যে তিনি কাউকে কিছু বলবেন না। এরপরে বিয়ের সাথে জঙ্কুকের বিয়েটা হয়ে যায়। ভিকে জঙ্কুকদের বাড়িতে নিয়ে এসে জঙ্কুকের রুমে বসিয়ে দেওয়া হয়। জঙ্কুক তার বন্ধুদের সাথে ছাদে আড্ডা দিয়ে রুমে আসে। এসে দেখে তে ঘোমটা দিয়ে বসে আছে। জঙ্কুক আস্তে আস্তে তের সামনে এসে বসে আর বলে, জানো তে, তুমি আমার এক দেখাতেই মন কেড়ে নিয়েছ। আমি যতবার তোমাকে দেখি ততবারই তোমার প্রেমে পড়ি। কেন বলো তো? আমি আপনাকে কিছু বলতে চাই জঙ্কুক। হ্যাঁ বলো, আমি শুনছি। তার আগে তোমার মুখটা একটু দেখতে দাও। এই বলেই জঙ্কুক তের ঘোমটাটা সরিয়ে ফেলে আর ভিড় দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জঙ্কুককে এমন তাকিয়ে থাকতে দেখে ভিড় কেমন একটা লাগে, তবুও নিজেকে স্বাভাবিক করেই বলে, আসলে আমি তে। জঙ্কুক হঠাৎ তের ঠোঁটের উপরে আঙুল রেখে বলে, আমি জানি তুমি তে, আর আমার বউ। জঙ্কুক কথাটা তের খুব কাছে এসে বলে। জঙ্কুকের মুখ থেকে অ্যালকোহলের গন্ধ পেয়ে ভি জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আপনি ড্রিঙ্কস করেছেন? জঙ্কুক একটু মুচকি হেসেই বলে, বউ, একটু খেয়েছি। আসলে আমি খেতে চাইনি, ওই আমার বন্ধুরা একটু জোর করেই খাইয়ে দিয়েছে। জঙ্কুকের কথাটা শুনে ভি মনে মনে ভাবে, আমি তে না, আমি ভি। সেই কথাটাই আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো হুঁশে নেই, এখন বললেও আপনার মনে থাকবে না। ভির ভাবনার মাঝে জঙ্কুক ভিকে নিয়ে শুয়ে পড়ে। ভি চমকে যায় আর জঙ্কুকের দিকে বড় বড় চোখে তাকায়, কিন্তু কিছুই বলতে পারে না, কারণ ওদের বিয়েটা হয়ে গেছে। আর এখন এমনটা তো হওয়ারই কথা, কিন্তু জঙ্কুক খুশি নেই। যদি থাকতো তাহলে হয়তো এমনটা হতো না। জঙ্কুক ভিড় ঠোঁট দুটো আঁকড়ে ধরে দেখে ভিড় চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে।
এভাবে দেখতে দেখতে 2টি মাস কেটে যায়। জঙ্কুক ভিয়ের সংসার ভালোই কাটতেছিল। ভি জঙ্কুকের ভালোবাসা পেয়ে আর কিছুই বলে না। সবাই ভালোবাসার লোভী হয়, সবাই চায় ভালোবাসা পেতে। ভিও তেমন, জঙ্কুকের ভালোবাসা পেয়ে স্বার্থপর হয়ে যায়। জঙ্কুক এখনো ভিকে তেই মনে করে, কিন্তু প্রথম জঙ্কুক একটু সন্দেহ করত যে তে এত শান্ত থাকার মেয়েই না। পরে আবার ভাবে হয়তো ও ভুল ভেবেছিল। জঙ্কুক অফিসে চলে যায়। এই ফাঁকে ভি বিকেলবেলা তের সাথে দেখা করতে আসে। জিন বেগমকে শপিং করার কথা বলে। তে আর ভি দুজনে সামনাসামনি বসে আছে একটা কফি শপে। তে, তুই এমনটা কেন করলি? কেন তুই বিয়ের দিন পালিয়ে গেলি? ভি 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 শান্ত হ বোন। পালিয়েছি তো তাতে কি হয়েছে? তাতে তো আমাদের দুজনেরই ভালো হয়েছে, তাই না? তুই সংসার করতে চেয়েছিলি আর আমি একজন ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলাম। এখন তোর আর আমার দুজনেরই স্বপ্ন পূরণ হবে, তাই না বল? তাই বলে তুই এমনটা করবি? বাবা মায়ের মান সম্মানের কথা একবারও ভাবলি না? দেখ ভি, তাদের কথা চিন্তা করতে গেলে আমাদের দুজনের কারো স্বপ্নই পূরণ হতো না। কিন্তু বাবা মা যে বলেছে তারা আর তোর মুখ দেখতে চায় না, তাহলে তুই এখন কোথায় যাবি, কি করবি? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নিব। এখন বল, তোর সংসার কেমন চলছে? ভালো, কিন্তু তারা এখনো আমাকে তে মনে করে। তো কি হয়েছে? থাক না তাদের কাছে তুই তে হয়ে আর আমি ভি হয়ে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই এখন কি করতে চাচ্ছিস তে? ভাবছি আমি প্যারিসে চলে যাব, ওখানেই আমি সেটেল হব। তাই সবকিছু গুছাতে 2 থেকে 3 মাস লাগতে পারে, এরপরে আমি চলে যাব। তে, যা করবি ভেবেচিন্তে করবি, নিজের খেয়াল রাখবি আর সবসময় আমার সাথে যোগাযোগ রাখবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আমার খেয়াল রাখবো, আর তুইও তোর খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে তে, আমি আমার খেয়াল রাখবো। এখন আমি যাই, জঙ্কুক আবার বাড়িতে চলে আসতে পারে। আচ্ছা ভি, তাহলে তুই যা। ভি তের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর এই দিকে তে সেই দিকে তাকিয়ে মনে মনে বলে, ভি, তোর সুখ যে আমারও সুখ, তোর কষ্ট মানে আমারও কষ্ট। ভি, তোকে কষ্টে রেখে আমি যে ভালো থাকতে পারতাম না। আমি না হয় আবার আমার জীবনটাকে গুছিয়ে নিতে পারবো, কিন্তু তুই? এসব ভেবেইতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এরই মধ্যে তে দেখতে পায় ভি কিছু দূর যেতেই মাটিতে লুটিয়ে পড়ে। তে সেটা দেখেই সঙ্গে সঙ্গে দৌড়ে ভির কাছে চলে আসে। ভি, এই ভি, কি হলো তোর? কথা বল না। ভি, কিন্তু ভির কোনো সারা শব্দ নেই। তে আর এক মুহূর্তে নষ্ট না করে ভিকে নিয়ে হসপিটালে চলে আসে। তে ভিকে হসপিটালে ভর্তি করে কারণ ভি ব্লাড চেঞ্জ করেনি। 3 মাস পর পরে ভিকে ব্লাড চেঞ্জ করতে হয়, কিন্তু সেটা করেনি। তাই ভি অসুস্থ হয়ে পড়েছে। এখন ওর ব্লাড চেঞ্জ করতে হবে। তে 1 ব্যাগ ব্লাড দিয়েছে আর হসপিটাল থেকে 2 ব্যাগ কালেক্ট করেছে। তাই তে ভিয়ের পাশে বসে আছে। রাত 10টা বাজে, ভিয়ের এখনো জ্ঞান ফেরেনি। ডক্টর বলেছে কখন জ্ঞান ফিরবে সেটা তারাও জানে না। এখন তে কি করবে বুঝতে পারছে না। বাবা মায়ের সাথেও তো ও যোগাযোগ করতে পারবে না, তাই তে ভিয়ের পাশেই বসে থাকে। হঠাৎ ভিয়ের ফোনটা বেজে ওঠে। তে ভিয়ের ফোনটা হাতে নেয়, তবে তে দেখতে পায় আননোন নাম্বার, কোনো সেভ করা নাম্বার না। তে কলটা রিসিভ করবে কি করবে না সেটাই ভাবছে। যেহেতু ভি এখনো সেন্সলেস অবস্থায় পড়ে আছে, তাই তে কলটা রিসিভ করে ফেলে। তে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন অপরিচিত পুরুষ বলে ওঠে, হ্যালো ম্যাম, আপনি কি জিয়ন্তে বলছেন? তে এখন কি বলবে, তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, জি, আমি জিয়ন্তে বলছি। আসলে ম্যাম, জঙ্কুক স্যার একটা মিটিংয়ে এসেছিল, সেখানে সে হালকা পাতলা ড্রিঙ্ক করে ফেলেছে, একা যাওয়ার অবস্থায় নেই। তাই আপনি যদি একটু এসে নিয়ে যেতেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কথাটা বলিতে কলটা কেটে দেয়। কিন্তু এখন কি করবে? এখনো তো ভিড় জ্ঞান ফেরেনি। এদিকে জঙ্কুকে কে নিয়ে আসবে? তের মাথায় এখন কিছুই ধরছে না, কোন দিকে যাবে। অনেক চিন্তা ভাবনা করে তে জঙ্কুককে নিয়ে আসার জন্য বের হয়। তে সেই নাম্বারে কল করে ঠিকানাটা জেনে নেয়। এরপরে তে জঙ্কুককে নিয়ে আসার জন্য সেখানে চলে আসে। তে সেই লোকটার সাহায্য নিয়ে জঙ্কুককে গাড়িতে তোলে। এরপরে তে ড্রাইভ করতে শুরু করে। জঙ্কুকের থেকে ঠিকানা জিজ্ঞাসা করতে করতে জঙ্কুকদের বাড়ি চলে আসে। কলিং বেল বাজাতেই জিন বেগম দরজা খুলে দেয়। তবে জিন বেগমকে দেখে তে একটু ভয় পায়, কারণ জিন বেগম ওকে যদি ধরে ফেলে যে ও ভি নয়। কিন্তু তেমন কিছুই হয় না। আরও জিন বেগম জঙ্কুককে ধরে তাদের রুমে নিয়ে আসে। না হলে তো তে জানতোই না জঙ্কুকের রুম কোনটা। জিন বেগম ওদের রেখে চলে যায় আর যাওয়ার আগে বলে যায় জঙ্কুকের পোশাক চেঞ্জ করে দিতে। কিন্তু তে পড়েছে মহাবিপদে। ও কি করে চেঞ্জ করে দিবে? তে দরজার কাছে এসে উকিঝুঁকি মারছে জিন বেগম কোথায় আছে সেটা দেখার জন্য। যদি জিন বেগম আশেপাশে না থাকে তাহলেই তে সেখান থেকে পালাবে। তবে সেটা আর হয় না। পিছন থেকে জঙ্কুক এসে থেকে জড়িয়ে ধরে আর বলে, কোথায় পালাচ্ছ তে? তে চমকে যায়, সাথে ভয়ও পায়। এই বুঝিও ধরা পড়ে গেল।
কিন্তু না, জঙ্কুক থেকে দরজার কাছ থেকে টেনে এনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে দরজা বন্ধ করে দেয়। এইদিকে তে জঙ্কুকের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। তার বুক ধরপড় করছে, কিন্তু জঙ্কুকের হাত থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। কি কি করছেন কি জঙ্কুক? ছাড়ুন আমাকে। জঙ্কুক তের কথা শুনে মুচকি হেসে আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে। তারপর তের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে, কেন ছাড়বো? আমি আমার বউকে ধরেছি, তাতে তোমার কি সমস্যা? তের চোখ বড় বড় হয়ে যায়। জঙ্কুক এসব কি বলছে? আমি তার বউ মানে? কে কে আপনার বউ? আমি আপনার বউ না, ছাড়ুন আমাকে, প্লিজ ছাড়ুন আমাকে। জঙ্কুক এবার এক হাত দিয়ে তের মুখ নিজের দিকে ঘুরিয়ে নেয়। তার চোখে দুষ্টু হাসি, কিন্তু সেই হাসির ভিতরে ছিল একরাশ ভালোবাসা। কে বউ মানে? তুমি আমার বউ, আমার তে। তের বুকের ভিতরটা কেঁপে ওঠে। এত কাছে জঙ্কুককে দেখে তার নিঃশ্বাস আটকে আসছে। সে আবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জঙ্কুক ছাড়ছেই না। আহ বউ, এত নড়ছো কেন? অনেকদিন হলো তোমাকে আদর করি না, তাই আজ তোমাকে একটু আদর করব। কথাটা শেষ করতে না করতেই জঙ্কুক দেখে কাঁধে তুলে নেয় আর বিছানার উপরে ফেলে দেয়। তে ঘাবড়ে যায় আর পিছনে পেছাতেই বলে, জঙ্কুক প্লিজ, আপনি এমনটা করবেন না। আমি তে, আপনার বউ না। আমাকে ছেড়ে দেন প্লিজ, আমাকে ছেড়ে দেন। আহ, আমি তো জানি তুমি তে আর আমার বউ, তাহলে তুমি এমন কেন করছো সোনা? জঙ্কুক প্লিজ, আমাকে ছেড়ে দিন। আপনি এমনটা করবেন না প্লিজ জঙ্কুক, প্লিজ ছেড়ে দিন প্লিজ। তে কথাগুলো বলছে আর ভয়ে পেছনে পেছাচ্ছে আর জঙ্কুককে ছেড়ে দিতে বলছে, কিন্তু কে শুনে কার কথা? জঙ্কুক তার গায়ের শার্টটা টান দিয়ে খুলে ফেলে দেয়। তের পা ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। সেটা দেখে তে জঙ্কুককে ধাক্কা দিতে শুরু করে। তে ধাক্কা দিচ্ছে দেখে জঙ্কুক তের দু হাত নিয়ে উপরে এক হাত দিয়ে চেপে ধরে আর অন্য হাত বিচরণ করছে তের স্পর্শকাতর জায়গাগুলোতে। তে জঙ্কুককে আদর করতে দিচ্ছে না দেখে এক প্রকার জোর করেই জঙ্কুক তের সাথে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালবেলা তের ঘুম ভেঙে যায়। পিট পিট করে চোখ খুলে তাকায় আর তাকাতেই তে জঙ্কুককে সামনে শুয়ে থাকতে দেখতে পায়। তের সবকিছু বুঝতে কিছু সেকেন্ড সময় লাগে। রাতের সব কথা মনে পড়তেই তে ঝট করে উঠে বসে। তের সাথে সাথে জঙ্কুক উঠে বসে আর বলে, কি হয়েছে তে? এমন কেন করলে? তুমি কি বাজে কোনো স্বপ্ন দেখেছো? জঙ্কুকের এমন প্রশ্নে তে এখন কি উত্তর দিবে বুঝতে পারছে না। ও তো বলতেও পারবে না যে ও তে ভি নয় আর নিজের দুলাভাইয়ের সাথে। ছি ছি, তে আর ভাবতে পারলো না। তখনই তের ফোন বেজে ওঠে। তে আর কিছু না বলে ফোনটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। এইদিকে জঙ্কুক অবাক হয়ে তাকিয়ে থাকে তের এমন আচরণ দেখে। তে ওয়াশরুমে এসে কলটা রিসিভ করে, কারণ কলটা হসপিটাল থেকে এসেছে। একটা নার্স কল করেছে, জানায় ভি এখন মোটামুটি ভালো আছে, তবে তার এখনো জ্ঞান ফেরেনি। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কলটা কেটে দেয়। সে এখন কাউকে কিছুই বলতে পারবে না, কারণ এক তো সে পালিয়ে গিয়েছে, তার উপরে তের বাবা মা ভিতকে তে বানিয়ে বিয়ে দিয়েছে। সেটা যদি জঙ্কুক জানতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে। তে আর ভাবতে পারছে না। কিছুক্ষণ পর তে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়, এরপরে নিচে চলে যায়। জঙ্কুক আবারও অবাক হয়। তে তো সবসময় ওর সাথে সাথে থাকে, কিন্তু আজ ভিন্ন। তে জঙ্কুককে ছাড়াই নিচে চলে যায়। জঙ্কুক একেবারে অফিসের জন্য তৈরি হয়ে নিচে আসে আর নিচে এসে দেখে তে দুই পা চেয়ারের উপরে তুলে চিকেন খাচ্ছে আর বলছে, সত্যি বলছি চিকেনটা আজ দারুণ হয়েছে। মা, তে তুই এটা কি করতে যাচ্ছিলি? এক্ষুনি তো ধরা পড়ে যেতি। তাই এত ভালো হয়েছে, তাহলে তুমি আরো খাও। এই নাও, আরো নাও তুমি। জিন বেগম আজ অনেক খুশি যে তে আজ তার সাথে একদম মেয়ের মতনই আচরণ করছে। এর আগে তো তে অনেক শান্ত ছিল, কিন্তু জিন বেগম চাইতো যে তে যেন তার সাথে একদম মেয়ের মতনই মিশে থাকুক। জিন বেগম তেকে আরো চিকেন এনে দেয়। তখনই জিন বেগমের চোখ পড়ে সিঁড়ির দিকে। জঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, কি রে জঙ্কুক, তুই আবার ওখানে দাঁড়িয়ে আছিস কেন? জঙ্কুক মুখে কিছু না বলে এসে ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করার জন্য। জঙ্কুক তার পাশের চেহারার দিকে তাকায়, যেখানে তে সবসময় বসে খাবার খেত। কিন্তু জঙ্কুক আজ অনেক খুশি তের এমন চঞ্চল রূপ দেখে। তে খেয়ে যাচ্ছে তো খেয়ে যাচ্ছে, আশেপাশে তাকাচ্ছেও না। জঙ্কুক সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে আর মিটিমিটি করে হাসছে। জঙ্কুকের ব্রেকফাস্ট করা শেষ, তাই অফিসে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু জঙ্কুকের আজ কেন যেন তের কপালে চুমু খেতে ইচ্ছে করছে। জঙ্কুক আবারও তের কাছে আসে আর তের কপালে চুমু খেয়ে চলে যায়।
এইদিকে তে বোকার মতো তাকিয়ে আছে জঙ্কুকের চলে যাওয়ার দিকে। ও তো কিছুই বুঝতে পারলো না। এভাবে সারাটা দিন পার হয়ে যায়। তে ভাবতে থাকে ওর এখন কি করা উচিত। ভীরও এখনো জ্ঞান ফিরেনি। এখন তে কি করবে? আর কতদিনই বা এই বাড়িতে এভাবে থাকবে? রাতের বেলা জঙ্কুক বাড়িতে ফিরে, তাই তে জঙ্কুককে খাবার দেওয়ার জন্য নিচে আসে। তবে এখন তে বুঝতে পারছে না আগে কি দিবে, তাই সবকিছু একসাথে প্লেটে সাজিয়ে দেয়। সেটা দেখে জঙ্কুকের চোখ বড় বড় হয়ে যায় আর বলে, এটা কি করছো তে? কেন আপনি দেখতে পাচ্ছেন না আপনাকে খাবার বেড়ে দিচ্ছি? হ্যাঁ, তা তো দেখতেই পারছি, কিন্তু সব একসাথে দিচ্ছ কেন? তো কি হয়েছে? পেটের মধ্যে গেলে তো সব এমনি মিষ্ট হয়ে যাবে, তাহলে আলাদা আলাদা খেয়ে লাভ কি? তাই তো সব একসাথে দিয়ে দিয়েছি। কি ঠিক করলাম না? তের কথা শুনে জঙ্কুক অবাক হবে না হাসবে সেটাই বুঝতে পারছে না। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি খাবে না? না খাবো না, খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। জঙ্কুক আর কিছু না বলে তের হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আজ আর তোমাকে হাত দিয়ে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তে অবাক হয়ে যায়, জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। আবার এইদিকে একটু আনিজিও লাগছে, তাই তে উঠে যেতে নাই। কিন্তু জঙ্কুক তের কোমর শক্ত করে ধরে চেপে রাখে। তে কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। জঙ্কুক তের মুখের সামনে খাবার তুলে ধরে আর বলে, নাও হা করো। তে আর মুখে কিছু না বলে খেয়ে নেয়, তবে মনে মনে বলে, ভি তুই আমাকে ক্ষমা করে দিস। বিশ্বাস কর আমি ইচ্ছে করে কিছুই করছি না, কিন্তু এখন আমি নিরুপায়। খাবার শেষ করে তারা রুমে চলে আসে। জঙ্কুক শুয়ে আছে, তেও শুয়ে আছে, তবে তে বেডের এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে আছে। জঙ্কুকের সেটা ভালো লাগলো না, তাই জঙ্কুক তের পিছনে এসে জড়িয়ে ধরে। তে চমকে ওঠে, কি 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 করছেন কি আপনি? কই কিছুই করছি না তো, কিন্তু আজ খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে। তের অভ্যাস নেই এমন ভাবে জড়িয়ে ধরে ঘুমানোর, কিন্তু কি করবে, এখন তো ওর কিছু করারও নেই, তাই ওইভাবেই শুয়ে থাকে। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে দেখে তে পাশে নাই। জঙ্কুক উঠে ফ্রেশ হয়ে নেয়। জঙ্কুক অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তে রুমে আসে হাতে এক কাপ চা নিয়ে। তে জঙ্কুকের হাতে কাপটা দিয়ে চলে যায় ড্রেসিং টেবিলের কাছে, জঙ্কুকের কি লাগবে সেটা বের করে দেওয়ার জন্য। জঙ্কুক তের দিকে ফলো করে। যে তের মুখে সেই চঞ্চলতা ভাব নেই, সেই আগের তে যেমন চুপচাপ ছিল আবারও তেমনই চুপচাপ হয়ে গেছে। তে? জি বলুন, আপনার কি কিছু লাগবে? না কিছু না। জঙ্কুক আর কিছু না বলে আবারও রেডি হতে থাকে। জঙ্কুক বুঝতে পারছে না কাল তের কি হয়েছিল। সেই প্রথম দিনের মতো চঞ্চল দেখাচ্ছিল, আজ আবার শান্ত কি করে হয়ে গেল? হ্যাঁ এটা ভি। আসলে রাতের বেলা তের কাছে কল আসে যে ভির জ্ঞান ফিরেছে, তাই তে রাতেই চুপি চুপি হসপিটালে চলে আসে। আর ভিকেও বলে দেয় যে এই একদিন ও জঙ্কুকদের বাড়িতেই ছিল। ভি তেকে ভুল বোঝে না, কারণ ভি জানে তে বিয়েটা ওর জন্যই করেনি, আবার ওদের বাসায় থাকার কারণটাও ও নিজেই। তাই ভি রাতেই চুপি চুপি বাড়িতে ফিরে আসে, যাতে কেউ বুঝতে না পারে। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরো 2-2টি মাস। হঠাৎ তের বমি বমি হয়। এই মাসে আবার পিরিয়ডও হয়নি। জিমিনের কিছু একটা সন্দেহ হয়। হ্যাঁ তে জিমিনের কাছেই থাকে, আর ওকেও সব বলে দিয়েছে। তাই জিমিন তেকে প্রেগন্যান্সি টেস্ট করায়, আর তাতে তে জানতে পারে সে প্রেগনেন্ট। জিমিন এখন আমি কি করব? এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো নাকি রাখবো? সামনে আমার পুরো কেরিয়ার পড়ে আছে, আর এই বাচ্চাটাও তো অবৈধ। তে এমন কিছু করিস না, আগে বিয়ের সাথে কথা বলে দেখ, দেখ ও কি বলে, তারপরে যা করার করবি। জিমিন যদি ভি আমাকে ভুল বোঝে তখন? তে এত কিছু ভাবার এখন সময় নেই, আগে দেখ কি বলে। তে প্রথমে রাজি হয় না, কিন্তু পরে রাজি হয়। তে ভিকে কল করে, ভিও কলটা সাথে সাথেই রিসিভ করে। হ্যালো তে, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস ভি? আমিও ভালো আছি, কিন্তু তোর কি হয়েছে তে? তোর গলাটা এমন শোনা যাচ্ছে কেন? কই তেমন কিছু হয়নি, এমনি। কিছু তো একটা হয়েছে তে, কি হয়েছে বল আমাকে, না বললে বুঝবো কি করে? ভির কথা শুনে তে তার চোখ বন্ধ করে ফেলে, আর চোখ বন্ধ রেখেই বলে, ভি আমি প্রেগনেন্ট। তের কথাটা শুনে ভির যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এটাও কি শুনলো? তাহলে কি জঙ্কুকের সাথে ওর কিছু হয়েছে? ভি আর ভাবতে পারলো না। ভি নিজেকে অনেক কষ্টে স্বাভাবিক করেই বলে, বাচ্চার বাবাকে? জঙ্কুক? বিশ্বাস কর ভি, আমি ইচ্ছে করে কিছুই করিনি সেদিন জঙ্কুক। এরপরে তে ভিকে সবকিছু বুঝিয়ে বলে। ভিও সবটা বুঝতে পারে। ভি বল না, আমি এখন কি করব? এই বাচ্চাটা তো অবৈধ, এটা আমি নষ্ট করে ফেলতে চেয়েছি, কিন্তু জিমিন দিচ্ছে না। এখন আমি কি করব বল না? না তুই নষ্ট করবি না তে, তুই বাচ্চাটা রাখ,
আর ওকে এই পৃথিবীতে এনে আমাকে দিয়ে দিতে। তুই তো জানিস আমি কখনো মা হতে পারবো না, তাই সেই সুখটা না হয় তুই আমাকে দে। আমি জানি তুই আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছিস, আর না হয় এতটুকুই কর। এটা তো অন্য কারো বাচ্চা না, এটা তো জঙ্কুকেরই বাচ্চা, হয়তো মা আলাদা। প্লিজ দে, আমার এই শেষ ইচ্ছাটা রাখ, এই শেষ আবদারটা রাখ প্লিজ। তের কি হলো কে জানে, বিয়ের কথাগুলো শুনে তে কান্নায় ভেঙে পড়ে। সেই কান্নার শব্দ শুনে ভি আবারও বলে, এই পাগলি কি হয়েছে, কান্না কেন করছিস? দেখে নিস তে, এই কান্নাই একদিন তোর সুখে পরিণত হবে। শেষের কথাটা ভি মনে মনেই বলে। তেও রাজি হয়ে যায়, ভিও অনেক খুশি হয়। জঙ্কুক রাতে বাড়িতে আসে, ডিনার করে শুয়ে পড়ে। জঙ্কুক ফোন স্টপ করতেছিল। ভি পাশে শুয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভি বলে ওঠে, জঙ্কুক আমি প্রেগনেন্ট। জঙ্কুকের হাত থেমে যায়, ধীরে ধীরে ভির দিকে তাকায় আর অবাক কণ্ঠেই বলে, কি কি বললে তে? আবার বলো। আমি তোমার বাচ্চার মা হতে চলেছি জঙ্কুক। জঙ্কুক এখন কি করবে বুঝতে পারছে না। সে এত খুশি গত 10 বছরেও হয়নি। জঙ্কুক থেকে জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক ইউ সো মাচ তে, আমাকে এই খুশির খবরটা দেওয়ার জন্য। বলো তোমার কি চাই, তোমার কি লাগবে, একবার শুধু বলো। সত্যি আমি যা চাইবো তাই দিবেন? তুমি শুধু একবার চেয়েই দেখো না। আমার যদি কখনো কিছু হয়ে যায়, মানে পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে তুমি বিয়ে করবে, তবে আমার মতো সেম টু সেম কাউকে পেলে তার আগে বিয়ে করবে না। কথা দাও তুমি তার আগে কাউকে বিয়ে করবে না। ভিড় কথাগুলো শুনে জঙ্কুকের মেজাজ খারাপ হয়ে যায়, তাই থেকে ধমক দিয়েই বলে, কিসব কথা বলছো তে? আমার কিন্তু এখন রাগ হচ্ছে। এমন একটা খুশির দিনে কেন অলক্ষণে কথা বলছো? বিয়ে একটু মুচকি হাসে আর জঙ্কুকের দিকে তাকিয়েই বলে, বিশ্বাস করো আমার খুব বাঁচতে ইচ্ছে করে জানো, সারা জীবন তোমাকে এভাবে জড়িয়ে ধরে বাঁচতে ইচ্ছে করে। কিন্তু এটাই পৃথিবীর নিয়ম, আজ হোক বা কাল সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে, হয়তো কেউ আগে বা কেউ পরে। তে চুপ করো প্লিজ, চুপ করো, আর নিতে পারছি না। তোমার কিছু হবে না তে, কিচ্ছু হবে না। জঙ্কুক থেকে আষ্টে পিষ্টে নিজের সাথে জড়িয়ে রাখে। সেটা থেকে ভি মনে মনে বলে, আমি জানি জঙ্কুক তুমি আমাকে তে ভেবেই ভালোবাসো, তবু আমি তোমার কাছেই থাকতে চাই। জানি না 7টা মাস পরে আমি বেঁচে থাকবো কিনা, তবে আজ রাতটাই হলো শেষ রাত 7 মাসের জন্য। বেঁচে থাকলে আবার 7 মাস পরে তোমার সাথে দেখা হবে। জঙ্কুক ভিকে ওভাবেই জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা জঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তে নেই পাশে। জঙ্কুক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসে আর এসে দেখে তে চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুক তের হাত থেকে চায়ের কাপটা নিয়েই বলে, তে তুমি আর এভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করবে না, আর আমার জন্য চাও আনতে হবে না। তুমি এখন একা নাও, সেটা তোমার মনে রাখতে হবে। ওকে আমি আর চা আনবো না, কিন্তু আমার আরো শর্ত আছে। জঙ্কুক বুড়ুকুসকে ফেলে, শর্ত? এখানে আবার কিসের শর্ত? জঙ্কুক বুঝতে পারছে না হঠাৎ আবার তে শর্ত নিয়ে কেন পড়লো। আচ্ছা শর্তগুলো আগে শুনি, তারপরে না হয় ভেবে দেখবো। না হবে না, তাহলে আমিও আপনার কোনো কথা শুনবো না। জঙ্কুক তের দিকে ভালোভাবে তাকায় আর দেখতে পায় তের মুখে আবারও সেই আগের চঞ্চলতা ফুটে উঠেছে। জঙ্কুক সাথে সাথে খুশি হয়ে যায় আর মুচকে হেসে বলে, আচ্ছা বলো তো তোমার কি কি শর্ত আছে? তে আর 1 মিনিটও লেট করে না, সুযোগ বুঝেই বলতে শুরু করে। আমার শর্তগুলো হলো, আমার জন্য প্রতিদিন আচার, আইসক্রিম, ফুচকা, চটপটি, চিপস, চকলেট আনতে হবে। আর আমার কাছে মানে বেশি কাছে আসা যাবে না। আর আমার যা ভালো লাগবে তাই করব, বাধা দেয়া যাবে না বা ভুল ধরা যাবে না। এখন বলেন রাজি কিনা? তে এসব কি বলছো? তুমি তো একদিন বলেছিলে এসব বাজে খাবার নাকি তুমি খাও না, তাহলে এখন কেন এসব খাইতে চাচ্ছ? তোমার মাথা ঠিক আছে তো? আর আমি তোমার কাছে আসবো না মানে? শুনুন, এগুলো আমি খেতে পারি না, কিন্তু আমার মধ্যে যে আছে সে খেতে চাচ্ছে। আর আপনি জানেন না প্রেগন্যান্সির সময় মুড সুইং করে, তাই যখন যেটা করতে চায় তখন সেটা করতে দিতে হয়, তাতে বেবি ভালো থাকে, বুঝলেন? তের কথা শুনে জঙ্কুক বুড়ুকুসকে ফেলে আর তের দিকে বুড়ুকুসকে তাকিয়েই বলে, ও আচ্ছা তাই নাকি? তা এটা কোন ডক্টর বলেছে একটু শুনি? এটা আমার প্রাইভেট ডক্টর বলেছে। আপনাকে কেন বলবো? জঙ্কুক হাসে তের বাচ্চামো দেখে। জঙ্কুক চায় তে সবসময় এমনই বাচ্চামি করুক, কিন্তু তে সেটা করে না। আজ জঙ্কুক অনেক খুশি, তাই বলে ওঠে, জো হুকুম মহারানী, আপনি যেটা আদেশ করবেন সেটাই হবে। এখন খুশি তো? অনেক খুশি। জঙ্কুক তের কপালে একটা চুমু খেয়ে অফিসের জন্য তৈরি হয়। তে বোকার মতো তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে, তবে মনে মনে বলে, যাক বাবা রাজি হয়েছে সেটাই অনেক। আমাকে একটু সাবধানী থাকতে হবে, তা না হলে ধরা পড়ে যাব।
এভাবে দেখতে দেখতে চলে যায় আরো 4-4টি মাস। তের এখন প্রেগন্যান্সির 7 মাস চলছে। তের বায়নাও বেড়েছে, রাত নাই দিন নাই আইসক্রিম খাবো, চকলেট খাবো বলে। জঙ্কুক ওর সঙ্গে সঙ্গে এনে দেওয়ার চেষ্টা করে। তে কখনো জঙ্কুককে জড়িয়ে ধরে ঘুমায়, আবার কখনো জঙ্কুককে টাচও করতে দেয় না। তের পাগলামিগুলো জঙ্কুকের কাছে খুব ভালো লাগে। জঙ্কুক শুয়ে আছে, তেও তার বুকের উপর শুয়ে আছে, কিন্তু জঙ্কুক তেকে ধরতে পারবে না। তে, আমি একটু হাতটা রাখি না তোমার হাতের উপরে? না, তুমি আমাকে একদম টাচ করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে শান্তি পাও সেইভাবেই থাকো। তে কিছু একটা মনে মনে ভেবে জঙ্কুকের বুক থেকে মুখ তুলে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোমার কি পছন্দ, ছেলে নাকি মেয়ে? জঙ্কুকও তের দিকে তাকায় আর বলে, হঠাৎ এই কথা কেন? এমনি বলো না তোমার ছেলে না মেয়ে পছন্দ। জঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমার আমার মেয়ে পছন্দ, সেটা যদি হয় তোমার মতো। কিন্তু তোমার কি পছন্দ, ছেলে নাকি মেয়ে? আমার আমার পছন্দ ছেলে, আর সেটা যদি হয় তোমার মতো। আচ্ছা ছেলে হলে কি নাম রাখবে, আর মেয়ে বা হলে কি নাম রাখবে বলো তো? তের কথা শুনে জঙ্কুক ভাবতে শুরু করে। তেও ভাবতে থাকে কি নাম রাখা যায়। কিছুক্ষণ জঙ্কুক ভেবে বলে, মেয়ে হলে তেকুকি আর ছেলে হলে তেকুক, এটা কেমন হবে? না এটা হবে না। কিন্তু কেন তে, এই নাম দুটো তো অনেক সুন্দর। আচ্ছা মেয়ে হলে জিওনমি আর ছেলে হলে মিজিয়ন, কেমন হবে বলো তো? হ্যাঁ, নাম দুটো সুন্দর, কিন্তু এখানে আমার নামের সাথে মিল আছে, তবে তোমার নামের সাথে কোনো মিল নেই। আরে বুদ্ধু, আছে আছে, আমার নাম কিমতে, তাই না? তাই আমি কিমের থেকে ম নিয়েছি আর জিওনের সাথে যোগ করে দিয়েছি, মিজিয়ন আর জিওনমি। বুঝতে পেরেছো? জঙ্কুক এবার ব্যাপারটা বুঝতে পারে আর তার নাম দুটো পছন্দ হয়। কিন্তু তে জঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলে, সরি জঙ্কুক, আমি শুধু আমার সাথে নাম মিলিয়ে রাখতে পারবো না, তাহলে যে ভি কষ্ট পাবে। মাঝে কেটে যায় আরো 2টি মাস। দেখতে দেখতে তের ডেলিভারির সময় হয়ে যায়। তেকে হসপিটালে আনা হয়। তেকে এখন ওটিতে নেওয়া হবে, কিন্তু সে যেতে চাচ্ছে না। জঙ্কুককে একবার না দেখা পর্যন্ত সে ওটিতে যাবে না। তখনই জঙ্কুক দৌড়ে দৌড়ে তের কাছে চলে আসে। জঙ্কুক অফিসেই ছিল, তাই তার আসতে একটু দেরি হয়ে গেছে। তে, আমি এসেছি, কোনো ভয় নেই, আমি আছি তোমার সাথে, তুমি কোনো ভয় পাবে না তে, আমি আছি তোমার সাথে। তে জঙ্কুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তার চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ছে। সেটা দেখে জঙ্কুক আবারও বলে, তে, তুমি কি কিছু বলবে? তোমার কি কিছু লাগবে? বলো, আমি এক্ষুনি নিয়ে আসছি। জঙ্কুক, আমার কপালে একটু চুমু খাবে? জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে থাকে। যে মেয়েকে কপালে চুমু খেলে রাগ করতো, আজ সে কিনা নিজ ইচ্ছায় চেয়েছে, আর জঙ্কুক সেটা দিবে না, সেটা কি করে হয়? জঙ্কুক তের কপালে গাঢ় করে একটা চুমু খায়। এরপরে তেকে নিয়ে যাওয়া হয় ওটিতে। প্রায় 2 ঘন্টা পর নার্স একটি বাচ্চা নিয়ে আসে আর বলে তাদের মেয়ে বাবু হয়েছে। জঙ্কুক কোলে তুলে নেয় আর দেখতে পায় বাচ্চাটা ঠিক তের মতনই হয়েছে। জঙ্কুক খুশি হয়, তবে সে তের চিন্তাও করছে। তের কথা বলতেই নার্সটা বলে সে ভালো আছে। এইদিকে ওটির ভিতরে ভি দাঁড়িয়ে আছে, তার কোলে আরো একটি বাচ্চা। হ্যাঁ, তের যমজ সন্তান হয়েছে, একটি ছেলে একটি মেয়ে। তে, জিমিন, ভি আর ডক্টর আগেই জানতো যে তের যমজ সন্তান হবে, তবে সেটা আর কাউকে বলতে নিষেধ করা হয়েছিল। এরপর ভিকে ওটি থেকে বের করা হয়, কেবিনে সেট করা হয়। আর এইদিকে জিমিন তেকে আর ছেলে বাবুটাকে নিয়ে বাড়িতে লুকিয়ে চলে আসে। তে ভিকে বলেছিল একটি সন্তান ওকে দিতে হবে, যেহেতু জঙ্কুক মেয়ে পছন্দ করে, তাই তাকে জিওনমিকে দেওয়া হয় আর তে মিজিয়নকে। তে একটু সুস্থ হলেই প্যারিসে চলে যায় মিজিয়নকে নিয়ে। আর এইদিকে জিওনমি ভি জঙ্কুকের কাছে থাকে। কিন্তু 1 বছর পর ভি হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর তখন জঙ্কুক জানতে পারে ভিয়ের ব্লাড ক্যান্সার, তাও আবার লাস্ট স্টেজে চলে এসেছে। ভিয়ের আর জ্ঞান ফেরেনি, 3 দিন পরে সে মারা যায়। এরপরে আর জঙ্কুক বিয়েই করেনি। জিওনমিকে নিয়ে তার জীবন ভালোই কাটছিল। জিমিনের মুখে সব কথা শুনে জঙ্কুক একদম স্তব্ধ হয়ে গেল, যেন পৃথিবীটাই হঠাৎ থমকে গেছে। তার চোখে মুখে শুধু অবিশ্বাস, বিস্ময় আর অসহায়তার কষ্ট। যে মানুষটাকে সে এতদিন তে ভেবে ভালোবেসে এসেছে, সে ছিল ভি। আর যে সত্যিকারের তে, সে বেঁচে ছিল, তার সন্তানের মা ছিল, অথচ সে কিছুই জানতো না। জঙ্কুকের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে কাপা হাতে মাথা চেপে ধরে বসে পড়ল। এটা কি করে সম্ভব? এত বড় সত্যি আমার কাছ থেকে সবাই লুকিয়ে রাখলো। জিমিনের চোখেও পানি এসে গেল। সে ধীরে ধীরে বলল, ভাইয়া, কেউ আপনাকে কষ্ট দিতে চায়নি। পরিস্থিতি এমন ছিল, কারো কিছু করার ছিল না। ভি শুধু চেয়েছিল আপনার সাথে সুখে থাকতে। আর তে, সে তো নিজের সুখ ত্যাগ করেছিল শুধু তার বোনের জন্য।
জঙ্কুক চোখ বন্ধ করে ফেললো। ভিড় শেষ হাসি, তের নিষ্পাপ মুখ, জিওন মির মাম্মা ডাক, মি জিওনের ফেস, সব একসাথে তার মাথায় ঘুরতে লাগলো। আজও আমি কিছু বলতাম না ভাইয়া, কিন্তু ছেলে মেয়ে দুটার কথা ভেবে বলেছি ওদের বাবা মা থাকতেও কেন ওরা আলাদা বড় হবে। জঙ্কুক কিছু বলল না, চুপ করে বসে আছে। সেটা দেখে জিমিন আবারও বলে, ভাইয়া এখন কি করবেন? তে তো এতক্ষণে হয়তো ফ্লাইটে উঠে পড়েছে। জঙ্কুক জিমিনের কথা শুনে বাঁকা হাসে আর মনে মনে বলে, তে তুমি আমার কাছ থেকে তিনবার পালিয়েছ, কিন্তু এইবার আর পালাতে পারবে না। সেই সুযোগ আমি তোমাকে দিব না। হঠাৎ জঙ্কুকের ফোনটা বেজে উঠলো। সে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দেখলো তার কাঙ্ক্ষিত কলটা এসেই পড়েছে। জঙ্কুকের ঠোঁটের কোণে রহস্যময় হাসি এনে কলটা রিসিভ করলো। ফোনের ওপাশের কথা মন দিয়ে শুনলো, তারপর কলটা কেটে দিয়ে জিমিনের দিকে তাকিয়ে বলল, আপনার বান্ধবী এখন কোথায় বসে আছে, চলুন দেখবেন। এই বলেই জঙ্কুক দ্রুত বাসা থেকে বের হয়ে গেল। এদিকে জিমিন কিছুই বুঝলো না, বান্ধবী মানে তো তে, আর তে এখন কোথায় বসে আছে। আর কিছু না ভেবে জিমিনও জঙ্কুকের পিছু পিছু বের হয়ে গেল। জঙ্কুক গাড়িতে উঠে বসতেই জিমিনও পাশে উঠে পড়ল। জঙ্কুক গাড়ি স্টার্ট দিয়েই ড্রাইভ করতে শুরু করলো। ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? এয়ারপোর্ট তো ওই দিকে, এই দিকে কেন যাচ্ছেন? জঙ্কুক সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। গেলেই না হয় দেখতে পাবেন। জিমিন আর কিছু বলল না, চুপচাপ বসে রইল। প্রায় 20 মিনিটের মধ্যে জঙ্কুক থানার সামনে এসে গাড়ি থামালো। জিমিন অবাক হয়ে গেল, এয়ারপোর্টে না গিয়ে জঙ্কুক থানায় কেন এলো, তার মাথায় কিছুই ঢুকছে না। কিন্তু জঙ্কুককে আর কোনো প্রশ্ন করলো না। জঙ্কুক গাড়ি থেকে নেমে সোজা অফিসের ভিতরে চলে আসলো। জিমিনও জঙ্কুকের পিছু পিছু আসলো। তবে ভিতরে ঢুকতেই জিমিনের চোখ বড় হয়ে গেল তেকে এখানে দেখে। জঙ্কুকও দরজার সামনে দাঁড়িয়ে তের দিকে তাকিয়ে মুচকে হাসে। এদিকে তে পুলিশকে প্রশ্ন করেই যাচ্ছে, কেন তাকে এখানে নিয়ে আসা হলো, কি কারণে তার পাসপোর্ট বন্ধ করে দেওয়া হলো। কিন্তু পুলিশ শুধু একটা কথাই বারবার বলে যাচ্ছে, আপনার নামে মামলা করা হয়েছে, কে করেছে সেটা বলছে না। তে এখন বিরক্ত হচ্ছে। অন্যদিকে সুগাও কিছু বুঝতে পারছে না, কে এমন কাজ করতে পারে। জিমিন দ্রুত ভিতরে এসে তের পাশে দাঁড়াতেই তে অসহায় কণ্ঠে বলে উঠল, জিমিন দেখ না, এরা কি বলছে, আমার নামে নাকি মামলা করা হয়েছে, এখন আমি কি করব বল। তের কথা শুনে জিমিন ধীরে ধীরে দরজার দিকে তাকালো। জিমিনের চোখের দৃষ্টি অনুসরণ করে তেও তাকালো। দরজার সামনে জঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে তে এক পা পিছিয়ে গেল। আর বুঝতে তার বাকি রইল না এই সব কিছুর পিছনে কে আছে। জঙ্কুক ভিতরে ঢুকলো, তবে তের সামনে না দাঁড়িয়ে সোজা মিজিয়নের কাছে চলে গেল, যে তখন সুগার কোলে বসেছিল। হঠাৎই জঙ্কুক সুগার কোল থেকে মিজিয়নকে নিজের কোলে তুলে নেয়। অতঃপর শান্ত গলায় বলল, পাপা এসে গেছে মিজিয়ন, চলো এখন বাড়ি চলো, তোমার বোন আর দিদিভাই তোমার জন্য অপেক্ষা করছে। তারপর অফিসারের দিকে তাকিয়ে আবারও বলল, অফিসার, আমি আমার ছেলেকে পেয়ে গেছি, এখন আপনি আমার ওয়াইফকে ছেড়ে দিতে পারেন। এই কথা বলেই জঙ্কুক মিজিয়নকে নিয়ে হনহন করে বেরিয়ে গেল। তে সবকিছু দেখছিল, মুহূর্তের মধ্যেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। অতঃপর ধপ করে মেঝেতে বসে পড়ল। সে এতদিন যে ভয়টা বুকের ভিতরে লুকিয়ে রেখেছিল, আজ ঠিক সেটাই সত্যি হয়ে গেল। তে মেঝেতে বসে পড়তেই জিমিন তাড়াতাড়ি তার পাশে বসে তাকে ধরলো। সুগাও হতভম্ব হয়ে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল, কারো মুখে যেন কোনো কথাই নেই। তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ঠোঁট কাঁপছে, সে শুধু দরজার দিকে তাকিয়ে আছে। যেদিক দিয়ে জঙ্কুক মিজিয়নকে নিয়ে চলে গেল, তে আর নিজেকে ধরে রাখতে পারল না, হাউমাউ করে কান্না করতে শুরু করে। জিমিনকে জড়িয়ে ধরে বলল, জিমিন আমার ছেলেকে নিয়ে গেল, আমি এখন কি নিয়ে বাঁচবো? মিজিয়নই তো আমার একমাত্র বেঁচে থাকা সম্বল, তাকেও নিয়ে গেল, আমি যে তাকে ছাড়া বাঁচবো না জিমিন, বাঁচবো না। জিমিন বুঝতে পারছে তের কষ্টটা, কিন্তু সে কি করবে, তার তো কিছু করার নেই। যার সন্তান সে নিয়ে গেছে, সেখানে তার কি করার আছে। আমি বুঝতে পারছি তে তোর কষ্টটা, তবে এটা তো হওয়ারই কথা ছিল, সেটা তুইও জানিস। জঙ্কুক যেদিন জানতে পারবে মিজিয়ন তার ছেলে, তখন তো সে নিয়েই যাবে। তে ঝট করে জিমিনের বুক থেকে মাথা তুলে বলে, মিজিয়ন জঙ্কুকের ছেলে মানে? মিজিয়ন আমার ছেলে, আমি ওকে কিছুতেই নিয়ে যেতে দিব না, কারণ আমি মিজিয়নকে জন্ম দিয়েছি, আমি ওর মা, আমি কিছুতেই ওকে নিতে দিব না। আর তুই এমনটা করেছিস জিমিন, তাই না? সব কিছু বলে দিয়েছিস জঙ্কুকের কাছে। তে তুই আমাকে ভুল বুঝছিস, আমার কাউকে লাগবে না, আমি এক্ষুনি মিজিয়নকে নিয়ে আসবো আমার কাছে। এই বলেই তে মেঝে থেকে উঠে সোজা বাইরের দিকে চলে যায়। সেটা দেখে সুগা জিমিনের কাছে আসে আর বলে, জিমিন, তুমি কি সত্যি জঙ্কুককে সব বলে দিয়েছো? হ্যাঁ সুগা, আমি বলেছি। সুগা, ওদের মিলানোটা খুব দরকার, অন্তত বাচ্চা দুটোর জন্য হলেও। অন্যদিকে জঙ্কুক গাড়ি ড্রাইভ করছে
আর পাশের সিটে মিজিয়ন বসে আছে। মিজিয়ন তো কিছুই বুঝতে পারছে না, তাই মনে মনে কিছু একটা ভেবে বলে, আচ্ছা আঙ্কেল, তুমি কি আমাকে কিডন্যাপ করেছো? জঙ্কুক মিজিয়নের কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, মাই লিটল বয়, আমি তোমাকে কিডন্যাপ করিনি, আমি তোমাকে তোমার নিজের বাড়ি নিয়ে যাচ্ছি। নিজের বাড়ি? কিন্তু আমি তো আমার মাম্মার সাথে থাকি। জঙ্কুক এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে আলতো করে মিজিয়নের মাথায় হাত বুলিয়ে দিল। মাম্মার বাড়িও তোমার বাড়ি, আর পাপা যেখানে থাকে সেটাও তোমার বাড়ি। মিজিয়ন কিছু বুঝতে না পেরে চুপ করে রইল। তারপরে ধীরে ধীরে আবারও প্রশ্ন করলো, তাহলে তুমি কে? প্রশ্নটা শুনে জঙ্কুকের বুকটা কেঁপে উঠল। কয়েক সেকেন্ড নীরব থেকে সে মিজিয়নের দিকে তাকিয়ে নরম গলায় বলল, আমি তোমার পাপা। জঙ্কুকের মুখে পাপা কথাটা শুনে মিজিয়ন বিস্ময় বড় বড় চোখ করে তাকিয়ে রইল। তুমি আমার পাপা? জঙ্কুক মৃদু হেসে মাথা নাড়ল, কিন্তু তার চোখে স্পষ্ট পানি চিকচিক করছে। এতদিন পরে নিজের ছেলেকে সামনে বসিয়ে এই সত্যি কথাটা বলতে পেরে তার বুকটা অদ্ভুত এক অনুভূতিতে ভরে উঠল। হ্যাঁ মাই লিটল বয়, আমি তোমার পাপা। মিজিয়ন কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে ছোট্ট গলায় বলে উঠল, কিন্তু মাম্মা তো কখনো বলেনি। মিজিয়নের মুখে কথাটা শুনে জঙ্কুকের মুখের হাসি মিলিয়ে গেল। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে গভীর একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামনে নিল। কিছু কথা আছে যেগুলো বড় হয়ে বুঝবে, এখন শুধু এতটুকুই জানো, আমি তোমাকে অনেক ভালোবাসি। মিজিয়ন ধীরে ধীরে জঙ্কুকের দিকে একটু এগিয়ে এলো, তারপর সরল কণ্ঠে বলল, তাহলে আমি কি তোমাকে পাপা বলে ডাকতে পারি? কথাটা শুনে জঙ্কুকের হাত কেঁপে উঠল। চোখের কোণে জমে থাকা পানি আর আটকে রাখতে পারল না। অবশ্যই মাই লিটল বয়, এখন থেকে তুমি আমাকে পাপা বলেই ডাকবে। জঙ্কুক তাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় আর বলে, মাই লিটল বয়, এটাই হলো তোমার আসল বাড়ি। আচ্ছা পাপা, এই বাড়িতে কে কে থাকে? এই বাড়িতে তোমার বোন, দিদি ভাই আর আমি থাকি। আজ থেকে তুমি আর তোমার মাম্মাও থাকবে। জঙ্কুক মিজিয়নকে কোলে করে নিয়ে বাড়ির ভিতরে আসে। জিন বেগম মিজিয়নকে দেখে অবাক হয় আর বলেন, জঙ্কুক, এই ছেলেটা কে? আর দেখতে তো একদম তোর ছোটবেলার কার্বন কপি। মা, এটা তোমার আরেক নাতি মিজিয়ন। জিন বেগম প্রথমে কিছুই বুঝতে পারলেন না। অবাক চোখে কখনো জঙ্কুকের দিকে কখনো মিজিয়নের দিকে তাকিয়ে রইল। তারপরে জঙ্কুক ধীরে ধীরে তাকে সবকিছু খুলে বললেন। সবকিছু শুনে জিন বেগমের চোখ ভিজে উঠল। কাপা কাপা হাতে মিজিয়নকে নিজের কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। আমার নাতি, এতদিন কোথায় ছিলে তুমি দাদা ভাই? আগে কেন আসেনি আমার কাছে? মিজিয়ন কিছুই বুঝলো না, শুধু নিষ্পাপ চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে তেও সেখানে এসে পৌঁছালো। দরজার সামনে এসে দাঁড়াতেই তার মনে পড়ে গেল 4 বছর আগে সেই দিনগুলোর কথা। তে দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে আসার সাহস পাচ্ছে না। তার বুকটা ধরপড় ধরপড় করছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে এক পা ভিতরে দিলেই সব পুরনো ক্ষত আবারও জেগে উঠবে। তের ভাবনার মাঝেই কেউ একজন ছোট্ট হাতে তেকে জড়িয়ে ধরে আর বলে, মাম্মা তুমি এসেছো? আমি তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি। জিয়নমির কণ্ঠ শুনে জঙ্কুক, জিন বেগম, মিজিয়ন সেই দিকেই তাকায়। আর তাকাতেই দেখতে পায় জিয়নমি তেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আসলে জিয়নমি সিঁড়ি দিয়ে নামতেই ছিল। তখন দরজার দিকে চোখ পড়তেই তার মাম্মাকে দেখতে পায়। তাই এক মুহূর্ত দেরি না করে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এদিকে জঙ্কুক তেকে দেখে বাঁকা হাসে, কারণ সে তো এটাই চেয়েছিল যে তে নিজে এসেই ধরা দিক। আর এই দিকেতে জিয়নমিকে দেখে একদম স্থির হয়ে গেল। এই কি সেই মেয়ে যাকে জন্মের পরে একবারই দেখেছিল? চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে গড়িয়ে পড়ল। কাপা হাতে সে জিয়নমিকে বুকে জড়িয়ে নিল। আমার জিয়নমি, আমার মেয়ে, তুমি আজ কত বড় হয়ে গেছো। জিয়নমি মুখ তুলে অভিমানী গলায় বলে উঠল, তুমি আমাকে রেখে কোথায় গিয়েছিলে মাম্মা? আমি তোমাকে প্রতিদিন খুঁজেছি জানো। জিয়নমির কথাটা শুনে তের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার কাছে যে এর কোনো উত্তর নেই। তে এখন কি উত্তর দিবে জিয়নমিকে? মা, তুমি মিজিয়ন আর জিয়নমিকে নিয়ে রুমে চলে যাও। এর সাথে আমার অনেক হিসাব নিকাজ বাকি আছে, সেটা আগে একটু সেরে নেই। জঙ্কুকের কথা মতো জিন বেগম ওদের নিয়ে রুমে চলে যায়। তের বুক ধকধক করে কাঁপছে। সে চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে, যেন এক পা নড়লেই সব ভেঙে যাবে। 4 বছর আগের সব স্মৃতি একসাথে মাথায় ভিড় করছে। জঙ্কুক ধীরে ধীরে তের সামনে এগিয়ে এলো। তার মুখে আগের সেই মুচকি হাসি নেই, এবার চোখে কঠিনতা
আর ভেতরে জমে থাকা রাগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। সে কিছু না বলে তের হাত ধরে রুমের দিকে নিয়ে যেতে লাগলো। তে কোনো প্রতিবাদ করলো না, মাথা নিচু করেই তার সাথে হাঁটতে লাগলো। সে বুঝে গেছে এখন আর পালানোর বা এড়ানোর কোনো পথ নেই, আজ তাকে সত্যের মুখোমুখি হতেই হবে। রুমে ঢুকতেই জঙ্কুক দরজা বন্ধ করে দিল। জঙ্কুক দরজা বন্ধ করার পরেই তৎক্ষণাৎ তেকে দরজার সাথে ঠেসে ধরলো। ঘরটা একেবারে নীরব হয়ে গেল, শুধু দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। জঙ্কুকের নিঃশ্বাস গরম আর গভীর। তের বুক ধকধক করছে, ভয় কাঁপছে। জঙ্কুক কিছুক্ষণ তের চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগ, কষ্ট আর প্রশ্ন একসাথেই জমে আছে। দিনের পর দিন, বছরের পর বছর তুমি আমাকে ঠকিয়েছো তে। তের চোখ ভিজে উঠল, কিন্তু সে কিছুই বলতে পারল না। জঙ্কুক আবারও কাছে ঝুঁকে এসে নিচু গলায় বলল, এখন বলো কেন করলে, কেন করলে তে? সাথে সাথে তের চোখ বন্ধ করে ফেললো। তার কাপা ঠোঁট নড়ে উঠল আর ধীরে ধীরে বলল, আমি আমি এমনটা করতে চাইনি, আমি তোমাকে ঠকাতে চাইনি। তাহলে কেন? জঙ্কুকের প্রশ্নটা শুনে তে এক মুহূর্ত চুপ হয়ে গেল। তার গলা শুকিয়ে গেছে, চোখ ভিজে উঠেছে। কারণ আমি চেয়েছিলাম আমার বোন ভালো থাকুক, আর তার জন্য আমি সব কিছুই করতে পারি, সব করতে পারি। তাই বলে তুমি আমার জীবনটা নিয়ে এভাবে খেলা করবে তে? পুরনো দিনের কথা তো বাতি দিলাম, কিন্তু আমাদের মেয়ের কথা কি তোমার একবারও মনে পড়েনি বলো আমাকে? এই প্রশ্নের উত্তর তের কাছেও নেই। ও তো চায়নি এমনটা করতে, কি থেকে কি হয়ে গেল সে নিজেও জানে না। তের যে মনে পড়েনি এমনটা না, মনে পড়েছে, প্রতি রাতে মনে পড়েছে। কারণ ও তো জঙ্কুককে ভালোবেসে ফেলেছিল। আর জিয়নমি তার নিজের পেটের সন্তান, তাকে কি এত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়? কিন্তু সে আসেনি, কারণ সবাই তাকে ভুল বুঝবে, ভাববে হয়তো সে এসব ইচ্ছে করেই করেছে। তাই তো নিজেকে সবার কাছ থেকে দূরে রেখেছে। তের এইসব ভাবনার মাঝে জঙ্কুক থেকে জড়িয়ে ধরে। তে চোখ বন্ধ করে ফেলে, আর চোখ দিয়ে তার নোনা পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। এত বছর পরে সেই পরিচিত ঘেরান, সেই স্পর্শ, সবকিছু আবার তার ভেতরটা ভেঙে দিল। এই সেই মিষ্টি সুবাস যেটা জঙ্কুক মিস করেছে 4 বছর ধরে। হ্যাঁ, ভি জঙ্কুকের কাছে থাকলেও কিন্তু জঙ্কুক বিয়ের মাঝে সেই শান্তি পায়নি যেটা তের মাঝে পেয়েছিল। হয়তোবা দেখতে একরকমের ছিল, কিন্তু সবকিছু এক হলেও হয় না। আর দেখতে একরকমের হলেই যে ভালোবাসা হয় সেটা হয়তো ভুল কথা। মানুষ যদি কাউকে সত্যিকারে ভালোবাসে তাহলে সে ফিল করতে পারে, সেটা চেহারা এক হলেও বোঝা যায়। তবে জঙ্কুক এটা ভেবে দেখেনি যে এরা আলাদা দুটি মানুষ হতে পারে। তবে বিয়ের মাঝে জঙ্কুক সবসময় তেকেই খুঁজতো। প্লিজ তে, আমাকে রেখে আর চলে যেও না প্লিজ। একবার না, বারবার আমি তোমাকে হারিয়েছি, কিন্তু আর হারাতে চাই না। অন্তত মেয়েটার মুখের দিকে হলেও থেকে যাও। মা ছাড়া আমি ওকে কিভাবে বড় করব বলো? হঠাৎ তে জঙ্কুককে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। জঙ্কুক সেটা দেখে তের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। আপনি আমার সম্পর্কে দুলাভাই হন, আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরতে পারেন না। তের কথাটা শুনে জঙ্কুক আবারও রেগে যায় আর তের কাছে এগিয়ে এসে বলে, ও তাই নাকি? তা দুলাভাইয়ের বাচ্চার মা হতে পেরেছ, আর এখন আমি সামান্য তোমাকে জড়িয়ে ধরতে পারবো না? কান খুলে শুনে রাখো তে, আমি ভিকে বিয়ে করতে চাইনি, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। আর আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে ভালোবেসেছি, আর আমি তোমাকেই বউ মনে করি। হ্যাঁ, আইনিভাবে হয়তো আমরা বৈধ হাজব্যান্ড ওয়াইফ না, বাট সেটা এখন হয়ে যাবে। চলো আমার সাথে। কথাটা শেষ করেই জঙ্কুক আবারও তের হাত ধরে রুমের দরজা খুলে নিচে চলে আসে। তবে তে চমকে যায় এখানে সবাইকে দেখে। সুবিন, ইয়নজুন, জিন, জেহব, আয়ু, সুগা, জিমিন, জিওনমি, মিজিওনের সাথে কাজিও বসে আছে। জঙ্কুক নিচে এসে তেকে সোফায় বসিয়ে দেয় আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কাজীকে বলে বিয়ে পড়াতে। কাজীও বিয়ে পড়াতে শুরু করে, কিন্তু তে কবুল বলছে না দেখে জঙ্কুক তের কানের কাছে ফিসফিস করে বলে, জঙ্কুকের ভালো রূপটা দেখেছো তে, কিন্তু খারাপ রূপটা এখনো দেখোনি। যদি আজ এখানে বিয়ে না হয় তাহলে আমার ছেলে মেয়েকে নিয়ে দূরে চলে যাব, এতটাই দূরে চলে যাব যে তুমি কোনোদিনও খুঁজে পাবে না তাদের। তে ভয় পেয়ে যায়, কারণ তে তার ছেলেকে ছাড়া বাঁচতে পারবে না। আর এখন মেখে দেখার পর তো তাকেও ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আর জঙ্কুক যা বলেছে তাই যদি করে, তে কিছু ভাবতে পারলো না, সাথে সাথেই কবুল বলে দেয়। অবশেষে তাদের বিয়েটা হয়ে যায়। জঙ্কুক আবারও তের হাত ধরে উপরে চলে আসে। জঙ্কুক দরজা লাগিয়ে তের দিকে এগিয়ে বলে, এবার তুমি কোথায় পালাবে তে? তে বেডের উপরে বসে পড়ে আর ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করে। জঙ্কুকের চোখেও পানি চলে আসে। তে আর বসে থাকতে পারলো না, বসা থেকে উঠে দাঁড়িয়ে জঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরে। জঙ্কুকের চোখেও পানি, কিন্তু মুখে হাসি নিয়ে তেকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানি তে,
তুমিও আমাকে ভালোবাসো, তাই আমরা কি পারি না সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করতে? শুধু আর কিছু বলবে না তে? তে জঙ্কুকের বুকে মুখ লুকায়, কিন্তু এখনো ফুফিয়ে ফুফিয়ে কেঁদেই যাচ্ছে। জঙ্কুক বুঝতে পারে তের কষ্টগুলো, কারণ জঙ্কুক সবকিছু না জেনে ভালোবেসেছে, কিন্তু তে সবকিছু জেনে ভালোবেসেছে। দুঃখ কষ্ট সব নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। জঙ্কুক তেকে কোলে করে নিয়ে বেডের উপরে আরাম করে বসে আর বলে, নাও এবার কান্না করো, যত মন চায় কান্না করো, আমি আর কিছুই বলবো না। তে কিছুক্ষণ এভাবেই জঙ্কুকের কোলে বসে কান্না করে। এরপর নিজেকে একটু স্বাভাবিক করেই বলে, আমি জিয়নমি আর মিজিয়নের কাছে যাব। না, এখন যেতে হবে না, কাল সকালে যাবে। না, এখনই যাব, আমি ওদের কাছেই থাকবো। জঙ্কুক একটু মুচকে হাসে আর বলে, কেন? এমনি। নাকি ভয় পাচ্ছ? যদি আবার? তে লজ্জা পেয়ে যায়, তাই জঙ্কুকের কোল থেকে নেমে যেতে নাই, কিন্তু তার আগে জঙ্কুক তের কোমর শক্ত করে জড়িয়ে ধরে। কোথায় পালানো হচ্ছে বউ? আর যে আমি তোমাকে পালাতে দিচ্ছি না। তে জঙ্কুকের কথাটা শোনা মাত্রই ততলিয়ে ততলিয়ে বলে, আচ্ছা আমি এখানেই থাকবো, কিন্তু একটা শর্ত আছে। জঙ্কুক বুড়ুকুসকেই বলে, শর্ত? কিসের শর্ত? না মানে আপনি আমার কাছে আসতে পারবেন না। জঙ্কুক আবারও মুচকে হাসে আর মনে পড়ে যায় সেই পুরনো কথা। সেই কথা মনে পড়তেই জঙ্কুক তের কানের কাছে এসে ফিসফিস করে বলে, তখন তো বউ ছিলে না, কিন্তু এখন তো বউ, তাহলে কেন আসতে পারবো না? আর বউ মিজিও না জিয়নমি তো এখন বড় হয়ে গেছে, তাদের জন্য একটা ভাই বোন আনা দরকার, কি বলো? তের চোখ বড় বড় করে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। তে আর কিছু বলছে না, জঙ্কুকও কিছু বলছে না, শুধু তের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জঙ্কুক হুট করেই তের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে যায়। 4 বছর পরে তার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে, তাকে কি আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? তাই 10 মিনিট লিপ কিস করার পরে জঙ্কুক তের ঠোঁট দুটো ছেড়ে দেয়। কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এদিকে তেও হাঁপাচ্ছে। জঙ্কুক, আমার কিছুদিন সময় লাগবে, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন যাচ্ছ তাহলে তোমাকে সময় দিলাম। জঙ্কুক আর কিছু না বলে তের ঘাড়ে মুখ ডুবিয়ে তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, কিন্তু কারো চোখে ঘুম নেই। তেও ঘুমাচ্ছে না আর জঙ্কুকও ঘুমাচ্ছে না। জঙ্কুকের ভারী নিঃশ্বাস তের ঘাড়ে আছড়ে পড়ছে আর তাতে তে কেঁপে কেঁপে উঠছে। এদিকে তের শরীরের গন্ধে জঙ্কুকেরও কেমন মাতাল মাতাল লাগছে। নিজেকে কন্ট্রোল করে রাখা কষ্টদায়ক হয়ে যাচ্ছে। হঠাৎ জঙ্কুক তের ঘাড়ে লিক করতে শুরু করে, ত্যাগ করতে শুরু করে। এখন আর তে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, তাই জঙ্কুককে ধাক্কা দিয়ে সোজা করে দিয়ে নিজেই জঙ্কুকের উপরে উঠে পড়ে আর জঙ্কুকের ঠোঁট দুটো আঁকড়ে ধরে। জঙ্কুক বুঝতে পারে তে এখন কি চাচ্ছে। জঙ্কুক তেকে জড়িয়ে ধরে নিচে শুয়ে দেয়, এরপর থেকে আদর করতে শুরু করে। জঙ্কুক, আস্তে প্লিজ। মুখে ভালোবাসি বললেই কি আর ভালোবাসা হয়? না, হয় না। ভালোবাসা হলো অনুভব করার জিনিস, যে জিনিসটা একই রকমের হলেও অনুভবগুলো আলাদা আলাদা হয়। জঙ্কুক থেকে এখনো ভালোবাসি বলেনি, আর তেও কিন্তু এখনো মুখে ভালোবাসি বলেনি, তবু ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসে। এবার বলো জান পাখিরা, তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। নতুন নতুন গল্প পেতে হলে সাবস্ক্রাইব তো করতেই হবে। বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা। ও আরও একটা কথা, তোমাদের কমেন্ট আর লাইক কিন্তু আমাকে গল্প লেখার জন্য আরও উৎসাহিত করে। সো এখন তোমরা ভেবে দেখো, তোমরা নতুন নতুন গল্প পেতে চাও কি চাও না? তোমরা অনেকেই জানো যে গল্পগুলো আমি নিজেই লিখি। সো তোমাদের কেমন গল্প পছন্দ আমাকে কমেন্টে জানাতে পারো। আমার পোস্টের মাধ্যমেও তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন ধরনের ভিডিওগুলো বেশি পছন্দ করো। সো আমি ওইগুলোই লেখার চেষ্টা করব। আবার অনেকেই জানো না, আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে, যে গল্পগুলো আছে, সবগুলোই আমি নিজেই লিখেছি। সো তোমরা চাইলে তোমাদের মতামত আমাকে জানাতে পারো, আমি ওই অনুযায়ী গল্প সাজাতে পারি। সো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।